স্যার। আসসালামু আলাইকুম। আপনি কি সাহস হতে পারছেন? হ্যাঁ, এই উঠা। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে সাহস হতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু মিউট করে নিই। হ্যাঁ, কারো কোশ্চেন থাকলে বলেন, আমরা ওই 2টা মিনিট যাক, 15 বাজে তো 15তে শুরু করি আর কি। সবাই আসুক। কারো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার উৎসে কর্তন বিষয়টা স্যার প্রশ্ন ছিল স্যার, প্রফেসর। বলেন। স্যার, ষৈমাসিক 2% সুদ সহ প্রযোজ্য মূসক পরিশোধ করতে, স্যার এইখানে বলতে ষৈমাসিক বলতে 6 মাস পর পর স্যার। না, মনে করেন আপনি যে কোনো কারণে ভুলে যে কোনো একটা বিডিএস দেন নাই, কথার কথা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বিডিএস দিলে আমরা কি জানি, এক কর মেয়াদ মানে কি 1 মাসের মেয়াদ না? জি স্যার। হ্যাঁ, এখন আপনি 1 বছরের বিডিএস মনে করেন ভুলে দেন নাই, তখন ব্যাট অফিস হিসাব করবে কি জানেন? যে প্রথম 6 মাসের জন্য একটা সুদ দিবেন, পরের 6 মাসের জন্য একটা সুদ দিবেন। এইটা বুঝাইছে। জি স্যার, তার মানে বছর দুবার স্যার। হ্যাঁ, মনে করেন আমরা কি করি, যে ব্যাট ফাঁকি দিলে 1 অর্থ বছরের জন্য 1% ফাইন, তাহলে আমি ধরলাম 1,00,000 টাকায় 1,000 টাকা। কিন্তু এখানে হবে কি, প্রথম 6 মাসের জন্য 1,000, দ্বিতীয় 6 মাসের জন্য 1,000, এইবার প্রতি 6 মাসে একবার ফাইন। তার মানে 1 বছরের বিডিএসের জন্য 2বার ফাইন হবে। প্রথম 6 মাসের জন্য একটা, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে বিডিএসগুলি দেন নাই তার জন্য একটা জরিমানা, জুলাই থেকে জি ডিসেম্বর পর্যন্ত। এখন মনে করেন আপনি জানুয়ারি মাসে টাকা দেন নাই, এটা জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল, তাহলে আপনি জানুয়ারি মাস এবং ডিসেম্বর 2 ষণ্মাসিক দিবেন। আর জুলাই মাসে একটা বিডিএস দেন নাই, 1 ষণ্মাসিক দিবেন। এবার চিন্তা করেন। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি জি, লাস্ট বৃহস্পতিবারের ক্লাসটা করতে পারিনি, ওইটা কি রেকর্ডটা পাওয়া যাবে? রেকর্ড কি আপনাদের দিছি তো গ্রুপে, আপনি নেন নাই ওখান থেকে? দেওয়া হয়েছে তো। না, আমি স্যার খুঁজে পাইনি কত বৃহস্পতিবারের রেকর্ডটা। এই একজনে শেয়ার করে দিয়ে, নাহলে আমি দিব না পরে শেয়ার করে। ঠিক আছে, আমি যেহেতু পরশু দিন দেবো, থ্যাংক ইউ স্যার। কালকে গরু কিনতে যাবো আর কি। কালকে তো থাকবো না। ওই যে মানে দুধের গরু দেখতে, 30 লিটারের গরু। আপনারা তো মনে করছেন এখানে খুঁজে পাওয়া যায় না, দেখছেন? পাবো ইনশাল্লাহ। কালকে যাবো একটু ভাই খামারে, ওই সকাল 8-9টার দিকে রওনা দিব। আর কারো কোশ্চেন আছে? বলছে প্রশ্ন নাই। তাহলে লাস্ট ক্লাস পর্যন্ত আপনাদের মনে আছে কি আলোচনা করছিলাম? আমাদের কয়টা ক্লাস হচ্ছে বলেন? এই পর্যন্ত ক্লাস হয়েছে কয়টা? স্যার 4টে হয়ে গেছে স্যার, পঞ্চম ক্লাস স্যার। পঞ্চম ক্লাস। আজকে ক্লাস হইতো না, আজকে আমার কুমিল্লা থাকার কথা। ওই একজনের সাথে দেখা করার জন্য ডাকে আসছি আর কি, না আজকে কুমিল্লায় থাকতাম এখন। যাক, এটা হচ্ছে এই জন্য আমি আগে জানাই নাই, কারণ 1 ঘন্টা আজকে বিকালবেলা কী হবে কেউ জানে? কি বলেন? মাঝে মাঝে এরকম হয়। কালকে 7টা বাজে ডাক আসছি, আবার কালকে খবরগুলো তুলে যাব। দেখেন, আমরা প্রথম দিন আলোচনা করছিলাম যে প্রাথমিক আলোচনা, ঠিক আছে? প্রথম দিন আমার আলোচনা প্রাথমিক আলোচনা, দ্বিতীয় দিন আলোচনা ছিল নিবন্ধন ও ব্যাটের ফর্ম, তারপরে ছিল ব্যাট রেট, 4 নাম্বার হচ্ছে ব্যাটের এই যে A to Z ইয়াগুলি, ঠিক না? এখন আজকে আমরা রেয়াত নিয়ে আলোচনা করব, আর একটা আর রেয়াতের পাঠটা শুরু করবো আর কি। এখন আপনি বলেন যে ব্যবসায়ী কয় প্রকার? যে আমি যে ক্লাসটা করাতেছি এটা কি পণ্য না সেবা? বলেন। আমি যে ব্যাটারি ট্রেনিং করাই, এটা কি পণ্য না সেবা? সেবা। তারপরে আমরা যে কনসালটেন্সি সার্ভিস দেই, এটাও কি সেবা? তাহলে আমরা বলতে পারি সেবা প্রদানকারী একরকম ব্যবসায়ী, কি বলেন? ঠিক তেমনি আপনি এই টিস্যুটা কিনলেন, দেখেন টিস্যুটা কিনলেন, যেই কোম্পানি থেকে কিনলেন উনি এরকম হইতে পারে না যে উনি আরেক জায়গাতে কিনে নিয়ে আসছে, আকার আকৃতিগুলো চেঞ্জ করে নাই। জি স্যার। তাহলে আমরা বলতে পারি না যাহা কিনে তাহাই বেচে, ওই ব্যবসায়ী হচ্ছে ট্রেডিং ব্যবসায়ী। জি স্যার। তাহলে আবার এই পণ্যটা কেউ না কেউ উৎপাদন করছে না, তাহলে আমরা বলতে উৎপাদনকারী। তাহলে দেখেন ব্যবসায়ীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি কিনা: উৎপাদনকারী, ট্রেডিং ব্যবসায়ী, সেবা প্রদানকারী। দেখেন, জি স্যার। এরা তো সবাই একমত। বলছি ভাই, 2-1 জন কথা বলতে হবে, নাহলে বুঝবো না ক্লাস হচ্ছে কিনা, বুঝলেন নাই?
এটার সাথে সব একমত কিনা বলেন? ব্যবসা কয় প্রকার? 3 প্রকার। প্রকার। তিন প্রকার। উৎপাদনকারী, সেবা প্রদানকারী, ট্রেডিং ব্যবসায়ী, ঠিক না? আচ্ছা, এখন দেখেন আপনি পণ্য বেচার সময় একটা ভ্যাট আছে, কেনার সময় একটা ভ্যাট আছে না? জি স্যার, আচ্ছা। তাহলে আমরা বললাম ভ্যাট দুই জায়গায়, একটা হলো কেনার ভ্যাট আর একটা কি বিক্রয় ব্যয়। বেচার ভ্যাট। খেলার ভ্যাট, একটা কেনার ভ্যাট একটা বেচার ভ্যাট, তাহলে ভ্যাট দুই জায়গায়। তাহলে ওই প্রথম দিন যে স্লাইডে আলোচনা করছিলাম, একজন ব্যবসায়ী বিদেশ থেকে পণ্য কিনে নিয়ে আসে বা 6.3 পণ্য কিনছে, সে এটা কি রেয়াত নামক একটা পদ্ধতির মাধ্যমে কি টাকাটা সমন্বয় করবে, কথা শুনছিলেন কিনা বলেন? আবার বিক্রি করার সময় ব্যাট দিবে, তাহলে 100 টাকার পণ্য কেনার সময় সে যে 15% ব্যাট দিয়ে আসছে, এটাকে ফেরত নাকি আমরা রেয়াত বলছিলাম না? জি স্যার। বুঝেন, আজকে রেয়াতের আলোচনা করব, যে আমরা বলছিলাম কিনা যে কেনার ব্যাটটা ফেরত নেওয়াটাকে আমরা কি বলছিলাম? রেয়াত। রেয়াত বল। এটা জাতীয় রাজস্ব বোর্ডেরই, হ্যাঁ, এটা পাইছিলাম, অনেক জিনিস আছে ভালো, কিন্তু সবসময় তার কন্টিনিউয়াস থাকে না, তাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করি এটা। আচ্ছা দেখেন, এখানে একটা কথা বলা আছে, উপকরণ কর রেয়াত। তাহলে খেয়াল করেন আজকে আমাদের তার আলোচ্য বিষয় কি? রেয়াত। কি বলেন? বলছি কি আজকে আমাদের আলোচ্য বিষয় কি? রেয়াত। রেয়াত। কেনার বেটা ফেরত নেওয়াকে আমরা রেয়াত বলি। তারপর আমরা একটু দেখি যে ভাষাগতভাবে কি বলে। দেখেন এখানে দেখেন বলছে উপকরণ কর রেয়াত। শব্দটা কি? উপকরণ উপকরণ কর করে রেয়াত কি? তাহলে আমরা তো ওই ব্যবসায়ী যাহা কিনে তাহাই বেচে, সে যেই জিনিস কিনে এটা তার উপকরণ কিনা বলেন। তারপরে এখন আমাদের উপকরণের সংজ্ঞা দেখতে হবে, ঠিক না ভাই? তারপরে উৎপাদনকারী র মেটেরিয়াল কিনে, প্যাকিং মেটেরিয়াল কিনে, সার্ভিস কিনে, কিন্তু অন্য একটা জিনিস বেচে না। জি স্যার। হ্যাঁ, তাহলে আপনার যদি বিস্কুট উৎপাদন করেন, আপনার পণ্য হচ্ছে বিক্রিত পণ্য হচ্ছে বিস্কুট, কিন্তু বিস্কুট উৎপাদন করতে যাবে চিনি কিনছেন, ময়দা কিনছেন, কি কেক জেল কিনছেন, এগুলি রেয়াত দিবেন না ভাই? তাহলে আমরা একটু বুঝি, ঠিক না ভাই? আপনার কি বিরক্ত বোধ করতেছেন না ক্লাস বুঝতেছেন, এটা বলেন আগে। স্যার শুনতেছি মনোযোগ সহকারে। আমার কথা হলো আজকের ক্লাস আমরা বোঝাবো আমরা কখন রেয়াত নিতে পারবো এবং কি কি রেয়াত নিতে পারবো, ঠিক আছে? এটা বুঝতে পারলে আপনি কি বুঝতে পারবেন যে আমার কেনার ব্যাটটা কখন কখন ফেরত নেব। ধাপে ধাপে জন্য এটা একটু জটিল, বুঝতে একটু ইয়া লাগবে। দেখেন তাহলে বলছে কি, দেখেন সরবরাহের সময় ক্রেতার নিকট হইতে আদায়কৃত মূসক থেকে করদাতা ক্রয়ের সময় পরিশোধিত মূসক। শব্দটা খেয়াল করেন, আদায়কৃত মূসক কি বিক্রয়ের সময় ব্যাট না ভাই? জি স্যার। আর করদাতা ক্রয়ের সময় মূসক মানে কেনার ব্যাট না? জি দেখেন স্যার। ক্রয়ের সময় পরিশোধিত মূসক বাদ দেওয়া বা সমন্বয় করাকে রেয়াত বলে। তাহলে আমরা বলছি না যে কেনার ব্যাটটা সমন্বয় বা বিক্রিত ব্যাট থেকে কেনার ব্যাটটা ফেরত দেওয়াকে রেয়াত বলছি সহজ ভাষায়। জি স্যার। আমরা একটা পণ্য বেচার সময় যে ব্যাট আসবে তার থেকে কেনার সময় যে ব্যাটটা দিয়েছিলাম ওইটা মাইনাস করাকেই তো রেয়াত বলছি। তাহলে বলছে কি, উপরে বর্ণিত উদাহরণে করদাতা 300 টাকা সরবরাহ, মানে তার বিক্রয় মূল্য কত? 300 টাকা। 300 টাকা সরবরাহ প্রদানকালে ইনক্লুসিভ যদি ধরেন 300 টাকার মধ্যে ব্যাট আছে 115 ভাগের 15, তাহলে 39.13 টাকা মূসক আদায় করেছেন। তাহলে আপনি একটা পণ্য 300 টাকা বিক্রি করার সময় 39 টাকা 13 পয়সা ব্যাট কাস্টমার থেকে নিছেন কিনা বলেন? জি স্যার। আদায় করছেন। এই বছর আদায় করছে। সরবরাহটি প্রদানের জন্য তিনি 200 টাকা, আপনি কিনছেন 200 টাকা দেয়া,
বেচেন কত টাকায়? 300 টাকা। 300 তাহলে টাকা। 200 টাকাটা কেনার সময় এই যে বলছে তিনি 200 টাকার উপকরণ ক্রয় করেছেন, সেখানে তিনি 26.27 টাকা মূসক পরিশোধ করছেন। তাহলে কেনার ব্যাট কত? 26.07 টাকা কিনা বলেন। জি স্যার। কেনার ব্যাট কত ভাই? এটা 26.39 হ্যাঁ, আর বেচার ব্যাট কত? 39.13 না? টাকা। হ্যাঁ, তাহলে দেখেন তিনি আদায়কৃত উৎকর 39.13 টাকা হইতে পরিশোধিত উপকরণ কর 26.60 টাকা গ্রহণ করবেন। তাহলে অবশিষ্ট 13 টাকা ট্রেজারি দিবেন না? জি স্যার। আপনি আপনি ব্যাট ট্রেজারি দিবেন কত? 13 টাকা। তাহলে এই যে কেনার ব্যাটটা ফেরত নাকে রেয়াত বলছে কিনা বলেন। জি স্যার। এই শীটটা ক্লাসে পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এখানে শুধু একটাই চেঞ্জ হবে, কি জানেন? 4 মাসের জায়গায় কি হবে? পরবর্তী 6 মাস। 6 মাস। এটা আগের কাগজ তো, এই যে 6 মাস হবে। তাহলে বলেন উপকরণ কর রেয়াত মানে কি? আমরা যদি সহজ ভাষায় বলি, একজন বিক্রেতা ক্রয় করার সময় যে ব্যাটটা পরিশোধ করে আসে, বিক্রি করার সময় ওই ব্যাটটাকে সমন্বয় করা বা ফেরত মানে অ্যাডজাস্ট করাকে আমরা রেয়াত বলি। দেখেন তো। জি স্যার। অথবা আরো সহজ ভাষায় কেনার ব্যাটটা ফেরত দেওয়াকে রেয়াত বলে। জি স্যার। তাহলে রেয়াতের সংজ্ঞা বোঝেন না এমন কি আছেন? বলছি রেয়াতের সংজ্ঞা বোঝেন নাই এমন কি আছেন বলেন। বুঝছি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে সামনে আগাবো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনারা যখন রেয়াতে ক্লাস করবেন, কিছু শব্দ আপনার সামনে আসবে। একটা শব্দ হলো উপকরণ কর। শব্দটা কি? উপকরণ কর। এখন আপনি বলেন, আপনি যদি বিস্কুট তৈরি উৎপাদন করেন, তাহলে আপনার উপকরণ কি বলেন? আপনি যদি আটা ময়দা। হ্যাঁ, তাহলে এই যে বিস্কুট বানাইতে যা যা লাগে উপকরণ না? আমরা বলছিলাম না, কখনো যদি এরকম সংজ্ঞা আপনার মনে আসে যে এই সংজ্ঞাটা কি, তাহলে ধারা দিয়ে দেখবেন, বলছিলাম না ভাই? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন উপকরণ কি বলছে। উপকরণ বা ইনপুট কি? কোনো সরবরাহ প্রদানের জন্য করদাতাকে কোনো না কোনো উপকরণ বা পণ্য বা সেবা ক্রয় করতে হয়। তাহলে এই যে আমি আপনাদের কাছে কোরবানির সময় গরু বিক্রি করব, তাহলে আমার উপকরণ কি? গরু কিনা বলেন। জি স্যার। তাহলে আমি যে কালকে আপনাদের ভাই মার্কেটিং করে ফাঁকি দিয়া, যে আমি যে কালকে আপনাদের জন্য একটা গরু কিনে নিয়ে আসলাম, তাহলে এটা উপকরণ কিনা বলেন। জি স্যার। তাহলে সরবরাহ প্রদানের লক্ষ্যে যে পণ্য বা সেবা ক্রয় করা হয় তাই উপকরণ। তাহলে আমি যদি কোরবানির উদ্দেশ্যে বেচার উদ্দেশ্যে 30টা গরু কিনি, তাহলে এই 30টা গরু আমার উপকরণ কিনা বলেন। জি স্যার। এই গরুর সাথে যদি আমি গরু কেনার পরে দড়ি কিনি, এটা উপকরণ না? গরু বান্ধালে দড়ি লাগবো না ভাই? জি স্যার। তাহলে গরু পালতে যায় খৈল বসি খায়, উপকরণ কিনা বলেন। জি স্যার। তাহলে যাক মজা করলাম। তাহলে উপকরণ কি? আপনি বিক্রির উদ্দেশ্যে যা কিনে তাই উপকরণ না ভাই? জি স্যার। এখন একজন ট্রেডিং ব্যবসায়ী, সে যাহা কিনে তাহাই বেচে, তাহলে সে যেই জিনিস বেচার জন্য কিছু একটা উপকরণ না? সে যদি টিভি ব্যবসা করে, টিভি উপকরণ। সে যদি টিউবওয়েলের ব্যবসা করে, টিউবওয়েল উপকরণ। ফার্নিচার ফার্নিচার উপকরণ না? জি স্যার। জি স্যার। তাহলে বলেন উপকরণের সংখ্যা সবাই বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, উৎপাদ কর শব্দটা কি? উৎপাদ। কোনো করদাতা, খেয়াল করে বলছে, করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যেই মূসক ক্রেতার নিকট থেকে আদায় করেন। তাহলে বলেন আদায় করা মানে কি? কেনার ব্যাট না বেচার ব্যাট? আদায় মানে আপনি যখন বিলে কাস্টমার থেকে টাকা নেন, তখনই তো আদায় হয় ভাই, ঠিক না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি এটা বিক্রি ব্যাট। আচ্ছা, তাহলে উপকরণ মানে কেনা। উপকরণ মানে কি? কেনার ব্যাট। আর উৎপাদক বেচার ব্যাট। কি বলছে? করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যে মূসক ক্রেতার নিকট থেকে আদায় করে সেটা হচ্ছে উৎপাদ কর। তার মানে এই কেনার সময় ব্যাটটা আদায় করাটাই তো ঝামেলা। কি বলেন? জি স্যার। বিক্রির সময় ব্যাট আদায় করাটা কি বিরক্তিকর বা ঝামেলা। তাহলে এটা উৎপাদ কর কিনা বলেন। জি স্যার। জি স্যার। তাহলে উৎপাদ মানে বিক্রির সময়, আর উপকরণ মানে কেনার সময়। তাহলে যেমন কোনো একটি পণ্য 300 টাকা বিক্রি করা হলো, এই 300 টাকার মধ্যে 300 × 115 ভাগের 15 39.13 টাকা মূসক আছে, এটা উৎপাদ কর। তাহলে আপনি যে 300 টাকা পণ্যটা বেচছেন, তার মধ্যে ব্যাট আছে কিনা বলেন।
জি স্যার। আছে স্যার। তাহলে দেখেন উপকরণ কর মানে কেনার ব্যাট আর উৎপাদ কর মানে বেচার ব্যাট। এটা ক্লিয়ার কিনা সবাই বলেন। জি স্যার। জি স্যার। এই পর্যন্ত বোঝেন না কি আছেন? বুঝছি স্যার। আচ্ছা তাহলে আমরা আগাই। উপকরণ কর এটা কি, সরি এটা হচ্ছে উপকরণ ছিল, প্রথমে ছিল উপকরণ আর এটা উৎপাদ কর। উপকরণ কর সরবরাহ প্রদানের জন্য করদাতা যে উপকরণ ক্রয় করেন তা ক্রয়ের সময় তাকে মূসক পরিশোধ করতে হয়, বিক্রেতা তা আদায় করেন। তাহলে আপনি যখন একটা পণ্য কিনলেন, আপনি বিলের সাথে ব্যাটার টাকা দিয়েছেন কিনা, ঠিক তেমনি যেই ব্যক্তি আপনার থেকে এই মূল্যটা নিল সেটা আদায় করছে না, আপনি প্রদান করছে না, সে কি করছে, আদায় করছে। দেখেন উপকরণ করার সময় প্রদত্ত এই মূসককে কি বলে, উপকরণ কর বলে। তাহলে আপনি কেনার সময় যেই ব্যাটটা পণ্যের মূল্যের সাথে দিচ্ছেন এটা উপকরণ কর কিনা? জি স্যার। আপনি একটা পণ্য কেনার সময়, মনে একটা জামা কিনলেন, জামা কেনার সময় জামার সাথে 1000 টাকা জামার সাথে 1500 টাকা কি ব্যাট, সরি 150 টাকা 150 টাকা পরিশোধ করছেন, তাহলে এটা উপকরণ কর না? যেমন আপনার জামাটার দাম যদি 1150 টাকা হয় তখন কি বলছে, বা 300 টাকা, উপরে বর্ণিত 300 টাকা সরবরাহ প্রদানের জন্য যদি করদাতাকে 200 টাকা 200 টাকার উপকরণ ক্রয় করতে হয়, তাহলে তাতে যেই মূসক পরিশোধ করেন, এই দেখেন 200 115 ভাগের 15 26 টাকা, এটাই হলো উপকরণ কর। তাহলে এই যে কেনার সময় যে 26 টাকা ব্যাট দিচ্ছেন এটা উপকরণ কর কিনা বলেন? জি স্যার। তাহলে বলেন উপকরণ কর সংজ্ঞা পাইছেন, উৎপাদ করের সংজ্ঞা পাইছেন, উপকরণ সংজ্ঞা, উৎপাদ কর, উপকরণ কর, তারপরে কখন রেয়াত, কোন কোন ক্ষেত্রে রেয়াত হয়, তাহলে এটা আমি আলোচনা করলাম, আপনি পড়ে নিন, ঠিক আছে? রেয়াত কখন নিতে হয় দেখেন কি বলছে, এটা দ্বারা শিশুটি আলোচনা করব। রেয়াত গ্রহণ করতে হয় আমদানি বা স্থানীয় ক্রয় পরবর্তী কর মেয়াদের মধ্যে, এই যে 6 কর মেয়াদের মধ্যে। তাহলে বলেন যেই মাসে কিনছেন তার 6 মাসের মধ্যে রেয়াত দিতে হবে না? জি জি স্যার। স্যার। তাহলে এইরকম আরও কিছু ইয়ে আছে, এগুলি আমরা দিয়ে দিব, আপনারা কি পড়ে নিন, আরও আছে পড়ে নিন। তাহলে এখন বলে এই যে রেয়াত গ্রহণের উপায়, রেয়াতের সুবিধা, তাহলে আমি যে রেয়াত কী জিনিস এটা বুঝাইতে পারছি কিনা আগে আগে বোঝেন সবাই। কেনার সময় যে ব্যাটটা আমরা দিয়ে আসবো ওটাকে ফেরত নেওয়া বা সমন্বয় করাকে আমরা রেয়াত বলছি। একটু ক্লিয়ার করে তারপরে আগাবো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে কেনার সময় ফেরত নেওয়াকে, কেনার সময় পরিশোধ করা, যে ব্যাটটা আমরা পরিশোধ করি কেনার সময় ওটাকে ফেরত নেওয়াকে আমরা কী বলছি, রেয়াত। তাহলে একজন বাণিজ্যিক আমদানিকারক বিদেশ থেকে বিল অফ এন্ট্রি দিয়ে পণ্য কেনার সময় ব্যাট দিয়ে আসে, রেয়াত নামক পদ্ধতির মাধ্যমে সে ফেরত দিতে পারবে না? জি স্যার। আবার আপনি যদি স্থানীয়ভাবে ট্রেডিং ব্যবসায়ী হন, ওই বাণিজ্যিক আমদানিকারক বা অন্য কোনো ব্যবসায়ী থেকে আপনি 6.3 মাধ্যমে কিনছেন, তাইলে এটা কি ফেরত দিতে পারবেন না? জি স্যার। জি স্যার। এখন আপনাকে যদি বলে কেউ, ভাই আপনি রেয়াত তো নেবেন, আমি যে বিল অফ এন্ট্রিতে সিডি এসডি আরডি দিয়ে আসছি, এগুলিও কি আমি ফেরত পাবো, তখন কি উত্তর দিবেন বলেন? না স্যার, পাবো না। এখন উনি তো জানতে চাইলো, ভাই একটু রেফারেন্সটা দেখান না কোন জায়গায় আছে। বলবো আমাদের স্যার বলছে স্যার। আরে না, এটা বলা যাবে না, ঠিক আছে? আপনি আমার প্রশ্ন করেন, না না ঠিক আছে, দেখ ধন্যবাদ ভাই, এমনি করে মহব্বত করে বেশি না। আপনি এখন আমাদের রেফারেন্স জানেন কি বলেন? স্যার 46 না স্যার? হ্যাঁ দেখেন, এখন আপনি বোঝেন, ওইখানে বলছে না উপকরণ কর রেয়াত পাওয়া যায়, ওইটা জি কি, স্যার। ওইটা কি বলেন? আমি যে যে কাগজটা দেখাইলাম, যদিও রাজস্ব বোর্ডের একটা ওই যে মানুষ জনগণের কাছে লিফলেট বিনামূল্যে বিতরণ করার জন্য, এখন ওইটা কি আইনগত, যদিও লিফলেট হয়, কি আইনের পুরো ধারাটা কি ওখানে আছে বলেন? না, আপনি নেই। আপনি বলতে সঠিক পারবেন বলা। লিফলেট অনুযায়ী রেয়াত পাওয়া যাবে, বলতে পারবেন? না স্যার। তাহলে না, স্যার। দেখেন যে নিশ্চয়ই কোনো দক্ষ কর্মকর্তা আইনের আলোকে একটা লিফলেট তৈরি করে না ভাই, এই যে করদাতার দায়িত্ব কি 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 করতে হবে, খাতাপত্র রাখতে হবে, এগুলিকে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে স্যার এটা করছে, কিন্তু এটা আইনের দ্বারা কি আছে এখানে বলেন? ওইটা আমি বলি আইনটা তো জটিল থাকে অনেক সময়, অনেক সময় আমরা বোঝানোর জন্য ব্যাংকে সুন্দর করে লিখি না, কি বলেন? জি স্যার। তাহলে এই যে দেখেন ধারা 2তে আমি কিছু জিনিস বোঝাচ্ছি, ওটা তো বোঝানোর জন্য বলছি। দেখেন
এখানে যেমন বলা আছে এই উপকরণ একটু পরে আলোচনা করব। উপকরণ আগে এটা আলোচনা করি। দেখেন ধারা 2 খোলেন। হ্যাঁ দেখেন খেয়াল করেন এখানে বলা আছে উপকরণ কর। দেখেন কি বলা আছে, এই যে দেখেন এখানে বলা আছে। আচ্ছা তাহলে আগে মুছছে না, এতে অনেক দাগ দুঃখ আগের থেকে ইয়ে করা আসছে। না সরি, আচ্ছা দেখেন এখানে কি বলা আছে, আচ্ছা কি বলছে দেখেন উপকরণ কর বলছে উপকরণ কর অর্থ আউটপুট ইনপুট ট্যাক্স অর্থ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত বা আমদানি সময় পণ্য হইতে পারে সেবা হইতে পারে কিনা বলেন। আমদানিটা পণ্য হইতে পারে কি সেবা হইতে পারে। পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর আগাম কর ব্যতীত। তাহলে বলেন ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা উপকরণ কর না? বলছে আপনি ইনপুট করলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স উপকরণ কর কিনা বলেন। জি স্যার। আগাম কর ব্যতীত, তাহলে এটি কি উপকরণ কর বলেন। আগাম কর ব্যতীত মানে কি, এটি কি উপকরণ কর বলেন। এটি তো উপকরণ কর না। তাহলে ভ্যালু মূল্য সংযোগ মূসক তাহলে ব্যাট উপকরণ কর না? জি স্যার। স্থানীয় উৎস হইতে উপকরণ হিসেবে ক্রয়কৃত মানে যদি লোকালও কিনেন বা সংগৃহীত পণ্য বা সেবার বিরুদ্ধে পরিশোধিত মূল্য সংযোগ কর। তাহলে আমি যদি বলি ধারা 46 অনুযায়ী রেয়াত নিলে শুধু ব্যাটটাই রেয়াত পাবেন। জি স্যার। এই বাকির উত্তর দেন। তাহলে ব্যাট ছাড়া অন্য কিছু কি রেয়াত পাবেন? না স্যার। না স্যার। তাহলে উপকরণ করতে বলতে আমরা কি বুঝবো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটকে বুঝাবো। তাহলে উপকরণ কর মানে ভ্যাট, বুঝেন। এই জন্য আমরা সিডি এসডি আরডি এগুলি কি পাই না, সম্পদ শুল্ক টার্ন ওভার কর রেয়াত পাই না। দেখেন বুঝছেন কিনা। তাহলে আগাম কর কি ওটা স্যার অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ ওটাকে আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট, রেয়াত বলবো না। তাহলে রেয়াত কি হয়, শুধু ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট হয়। সবাই ক্লিয়ার কিনা বলেন। স্যার এই জায়গাটা ক্লিয়ার করতে পারেন স্যার? বলেন কি ক্লিয়ার করতে হবে বলছে। আপনি বলেন, প্রশ্ন বলেন আপনার। এই স্যার বলেন যে মূল্য সংযোজন করের আর কি ব্যাপারটা। হ্যাঁ এই যে বলছে, এই যে বলছে কি দেখেন, আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর হচ্ছে কি আগাম কর ব্যতীত, আর স্থানীয় উৎস থেকে যদি ক্রয় করেন মূল্য সংযোজন কর। তাহলে উপকরণ কর মানে ভ্যাট। মূল্য সংযোজন করের ইংলিশই তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, ঠিক না? তাহলে উপকরণ কর মানে ভ্যাটকে বোঝাচ্ছে। এই জন্য আমরা ভ্যাটটাকে কী পাই, কেনার ভ্যাটটা রেয়াত পাই, ঠিক আছে? তাহলে এখন আমরা উপকরণ কর বুঝলাম। তাহলে আপনি বোঝেন আপনার কোম্পানি যেই জিনিসেরই ব্যবসা করুক উপকরণ হিসেবে যদি প্রমাণ দিতে পারেন ভ্যাটটা আপনি রেয়াত পাবেন কিনা। জি স্যার। তাহলে কোনো ফার্নিচার উৎপাদনকারী কোম্পানি যদি আপনার কাছে এসে পরামর্শ চায়, ভাই এই যে কাঠ আমার উপকরণ, স্ক্রু আমার উপকরণ, বার্নিশের রং আমার উপকরণ,
ওই ওই ফার্নিচার কোম্পানির রেয়াত পাবে কিনা বলেন? পাবে? পাবে স্যার। মানে একজন বাণিজ্যিক আমদানিকারক, সে যাহা আনে তাহাই বেচে, তাহলে সে যে জিনিস আনে এটাই তার উপকরণ না? জি স্যার। জি স্যার। তাহলে বলছেন তো, তাহলে যে উপকরণের উপরে ভেজে ব্যাটটা দিচ্ছে এটাই তো রেয়াত পাবে। এখন আপনি বিদেশ থেকে মোটর সাইকেলে পার্টস আনলেন, আপনি সিডি দিচ্ছেন, এইচডি দিচ্ছেন, আরডি দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, তাহলে আপনি বলেন কোনটা কোনটা রেয়াত পাবেন? ব্যাট রেয়াত পাবো। ব্যাট রেয়াত পাবো। রেয়াত পাবো, আর হচ্ছে সমন্বয় করতে পারে এটি। হুম, এটিটা সমন্বয় করতে পারো, ঠিক ম্যাথ না? রেয়াত সবাই পাবো। সবাই ক্লিয়ার তো? তাহলে তাহলে আমরা ব্যাটের ভাষা জানি কি, উপকরণ মানে, উপকরণ কর মানে কি ভ্যালুয়েটেড ট্যাক্স, কি বলেন? জি স্যার। জি স্যার। এই যে মনে করেন একটা বিল অফ এন্ট্রি আপনাদের দেখাই, দেখেন এই যে বিল অফ এন্ট্রি, এই এই ভদ্রলোক বলবে না, এই যে দেখেন এই প্রোডাক্ট আনার সময় আমি সিডি দিছি 25%, দেখেন আরডি দিছি 3%, এইচডি দিছি, ভ্যাট দিছি, এআইটি দিছি, এটি দিছি, এটিভি দিছি, দিছি কিনা বলেন? তাহলে উনি কি সবগুলি টাকা রেয়াত পাবে? না স্যার। না স্যার। তাহলে আমরা যা শিখলাম ওই অনুযায়ী উনি কোটা রেয়াত পাবে? ব্যাটটা রেয়াত পাবে স্যার। উনি শুধু এই যে এটা পাবে, ঠিক না? এই যে ব্যাটটা, এই হ্যাঁ। ভ্যালুয়েটেড ট্যাক্সটা রেয়াত পাবে, এই যে ব্যাটটা, সরি, এই ব্যাটের টাকাটা রেয়াত পাবে, আর কি পাবে? এটি সমন্বয় করবে, ঠিক না? জি স্যার। এখন এটা তো আমি বুঝাইলাম উপকরণ করা। আরেকটা জিনিস দেখেন, যে এখন আপনি বললেন যে ঠিক আছে আমাদের তো একটা ট্রান্সপোর্টের বিজনেস আছে, তাহলে আমি কি কি রেয়াত পাবো? মনে প্রশ্ন থাকে কিনা বলেন? অনেকের মনে থাকে না যে ভাই আমার গাড়ি ব্যবসা আছে, হ্যাঁ, বলেন যার গাড়ি ব্যবসা আছে সে কি কি রেয়াত পাবে? বুঝেন নাই? বলছি যেই ভদ্রলোকে স্যার সে কি উৎপাদনকারী না ব্যবসায়ী, ট্রেডিং ব্যবসায়ী? মনে করেন ধরেন গাড়ি তো উৎপাদনকারী না, গাড়ি তো মনে করেন সার্ভিস দেয়, ঠিক না? গাড়ি রেন্টে গাড়ি ভাড়া দেয়, মনে করেন এরকম। জি জি। তাহলে গাড়িটা উপকরণ হবে? সবাইকে ওনার সাথে একমত? না স্যার, আমি জি, স্যার। একমত। জি, মনে করেন এখন ভাই কি বলছে এটা বলেন, উনি কি ভুল বলছে এটা তো বলতে হইব, কি বলেন? দ্বিমত হলে ইয়া দিতে হইব না, উত্তর দিতে হইব না? বলছি দ্বিমত প্রকাশ করলে উত্তর দিতে হবে কিনা বলেন? বুঝেন নাই? বলছে আপনি যে দ্বিমত হইলেন উত্তর দেন। স্যার গাড়ির পার্টসগুলো উপকরণ না স্যার? হ্যাঁ, গাড়ির চাক্কা বন্ধ উপকরণ, কি বলেন? এবার প্রমাণ দিই, দেখেন শব্দটা কি? উপকরণ, ঠিক না? শব্দটা কি? তাহলে বলেন আমরা উপকরণ রেয়াত পাবো না? আমরা যে জি স্যার। একটা ট্রান্সপোর্টের বিজনেস যদি করি, আমি গাড়িটা কিনছি ভাই, গাড়ি কেনার সময় ব্যাট দিয়ে সেটা রেয়াত পাবো না? গাড়ির চাক্কা কিনছি রেয়াত পাবো কিনা? যদি চাক্কা না লাগাই গাড়ি চালাতে পারবো বলেন? না স্যার। গাড়ি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স থেকে শুরু করে সব কিছুতে রেয়াত পাবো। তাহলে বলছে দেখেন উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, তাহলে আপনি যেই জিনিসের ব্যবসা করেন ওইটা উপকরণ কিনা বলেন? জি স্যার। তাহলে এখন গাড়ি যদি আপনার উপকরণ হয়, গাড়ি দিয়ে তো আপনি ট্রান্সপোর্টের বিজনেসটা দিবেন, তাহলে গাড়ি আপনার উপকরণ না? আপনার যদি বিমান কোম্পানি থাকে, এই বিমানটা কি উপকরণ না ভাই? মনে জি করেন স্যার, অনেকে জি তো স্যার। হেলিকপ্টার ভাড়া দেয়, তাহলে হেলিকপ্টার উপকরণ কিনা বলেন? জি স্যার। ঠিক তেমনি এক ভাই মনে করেন পিজা তৈরি করে, পিজা, তাই পিজা বানাইতে যে আটা ময়দা লাগে সব উপকরণ না? জি স্যার। যেই ব্যক্তি যাহা কিনে তাহাই বেচে, ফল আনে ফল বেচে, তাহলে ফল তার উপকরণ কিনা বলেন? তাহলে এই সকল প্রকার কাঁচামালটা সবাই ক্লিয়ার? আপনি গাড়ি ইম্পোর্ট করেন, গাড়ি প্রাইভেট কার বিক্রি করে দেন, তাহলে আপনার উপকরণ না? জি স্যার। তাহলে এই কাঁচামাল এটা সবাই বুঝছেন কিনা বলেন? বুঝেন নাই? মনে করেন একটা কোম্পানি স্টার সিনেপ্লেক্সে মুভি দেখাবে,
তার উপকরণ কি বলেন? মুভি। যে ওই যে মুভির যে রিল আছে বা যে সত্য নিয়ে আসছে, এটা উপকরণ না? জি আপনি স্যার। বিদেশি কোনো রাইটারের বইয়ের অনুমতি নিয়ে আসছেন, অনুমোদন, আপনি কি করবেন? ওই বইটা বাংলাদেশে পাবলিশ করতে পারবেন। তাহলে আপনার উপকরণ কি বলেন? বুঝলেন নাই? স্যার বইটা স্যার বই। বইয়ের যে বইটা মালিক, বই। যে সত্য কিনে নিয়ে আসছেন, যে আপনি 5 বছরের জন্য এই বইটা যত খুশি বা এত সংখ্যক প্রিন্ট করতে পারবেন, এটা তাহলে উপকরণ আপনার। তাহলে এইভাবে এইভাবে কোনো সিএ ফার্ম যদি বলে যে আমি রেয়াত নিব, তাহলে যে সে যে অডিট রিপোর্ট তৈরি করে দেয়, এটা তার উপকরণ না? জি স্যার। তাহলে স্যার। বলেন, একটা টেলিভিশন চ্যানেল খবরের মাঝখানে বা নাটকের মাঝখানে একটা অ্যাড দেখাবে 10 সেকেন্ডের, এটার জন্য আপনার থেকে টাকা নিল, সে চাইলো আমি স্ট্যান্ড আপ প্র্যাকটিস করবো, তাহলে তার উপকরণ কি বলেন? Ad, স্যার। তার উপকরণ। বিজ্ঞাপন, ঠিক না? তারপরে কোনো নিউজ জি। চ্যানেল যদি কোনো নিউজ প্রেজেন্টারকে এনে একটা খবর করে, খবরের মাঝখানে অ্যাড দেয়, এখন যদি সে বলে না এই খবরটাই আমার উপকরণ, তাহলে খবরের এই যে যেই মানে জায়গাতে বসে, যে সেটের মধ্যে বসে যে সে এই খবরটা প্রচার করতেছে, ওই সেটটাই উপকরণ না? বা খবরটা উপকরণ না? কি বলেন? তাহলে এইভাবে উপকরণ বলছেন কিনা বলেন? জি স্যার। তাহলে আমি যদি কালকে থেকে গোস্ত ব্যবসা শুরু করি, গরু কেটে কেটে বিক্রি করে দেই, তাহলে আমার উপকরণ কি গরু কিনা বলেন? গরু। তাহলে বুঝে তো? তাহলে যে ব্যবসায়ী করুক, তার উপকরণ কি হলো? কাঁচামাল। তাহলে স্বপ্ন যদি কোনো পণ্য বিক্রি করে, স্বপ্ন যা বিক্রি করে তাই উপকরণ না? মাছ গোস্ত থেকে শুরু করে, কি বলেন? জি স্যার। জি স্যার। তারপরে দেখেন, ল্যাবরেটরি রিয়েজেন্ট, আপনি যদি উৎপাদনকারী হন, আপনাদের প্রোডাক্টের মান ঠিক রাখতে হয় কিনা বলেন? যদি প্রোডাক্টের মান ঠিক না থাকে, ভোক্তা অধিকার আইসা কি ঝামেলা করবে কিনা? জি স্যার। তাহলে আপনি প্রোডাক্টের মান ঠিক রাখার জন্য যে কেমিক্যাল বা যেই মেডিসিন দ্বারা টেস্ট করেন, রিয়েজেন্ট, এটা উপকরণ না? ল্যাবরেটরি ইকুইপমেন্ট, যে মেশিন দ্বারা টেস্ট করেন, ওটা উপকরণ কিনা বলেন? জি স্যার। যে কেমিক্যাল দ্বারা টেস্ট করেন ওটা উপকরণ, যে মেশিন দ্বারা টেস্ট করেন ওটা উপকরণ। ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, যেই মানে টেস্টিং আছে না, টেস্ট টিউব, বিকার ইউজ করেন, এগুলি উপকরণ। জ্বালানি হিসেবে ব্যবহৃত পদার্থ, আপনি যদি বিদ্যুৎ ইউজ করেন উৎপাদনের কাজে, গ্যাস উৎপাদন করেন, ফার্নেসের উৎপাদন করেন, তাহলে এটা উপকরণ কিনা বলেন? জি স্যার। উপকরণ। মনে করেন একজনের রোড এন্ড হাইওয়ের কাজ করতেছে, রাস্তা পিচ ঢালাই করে না, আর সেই ভদ্রলোক যদি চিন্তা করে আমি রেয়াত নিব, তাহলে সে যে রাস্তায় পিচ দিতে যায়, পিচের সাথে যে জুট দিয়া যে পিচটা পুরাইছে, তাহলে এটা উপকরণ না? জি স্যার। তাহলে জ্বালানি হিসেবে যে কোনো পদার্থ। মূলক সামগ্রী, আপনি একটা বিস্কুট মনে করেন কোম্পানি থেকে আপনার হাতে পৌঁছাইতে, বা একটা আইসক্রিম বক্স, ছোট ইনার বক্স, মাস্টার কার্টুন ছিল কিনা বলেন? মনে করেন আমি একটা আইসক্রিম বিক্রি করব, আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত বড় একটা মাস্টার কার্টুন আইসক্রিমটা গেছে কিনা দোকানে, ওইটার মধ্যে ওইটা আবার কি একটা ছোট বক্সে ছিল কিনা বলেন? জি স্যার। একটা মোবাইল কিনছেন, মোবাইল একটা খাপের মধ্যে থাকে না ভাই, তাহলে এই মৌলিক সামগ্রী উপকরণ না? জি স্যার। তাহলে আপনার যদি বিস্কুটের প্যাকেট যদি না থাকে, তাহলে কি বিস্কুটটা কি থাকবে বলে? নষ্ট হয়ে যাবে না? তাহলে এই প্যাকিং মেটেরিয়ালও কি উপকরণ? সেবা সার্ভিস কি উপকরণ কিনা বলেন? বলতে সেবা সেবাও তো সার্ভিস, একটা উপকরণ স্যার। হ্যাঁ, সেবা উপকরণ। মনে করেন আপনার একটা শতভাগ রপ্তানি প্রতিষ্ঠান বা একটা ওষুধ উৎপাদনকারী কোম্পানি, খেয়াল করেন, তাহলে এই ওষুধ উৎপাদনকারী কোম্পানি তার প্রতিষ্ঠান চালাইতে গেলে অনেক রকম আইএসও সনদ নেয় না? তারপর অনেক সময় অ্যাপক্সির কাজ করে, ক্লিনিং কোম্পানিকে দিয়ে কি ফ্লোর ক্লিন করায়, তারপরে ফার্নিচার কিনে, এরকম অনেক সার্ভিস কিনে কিনা বলেন? জি স্যার। তাহলে এই সার্ভিসের মধ্যে যেগুলি উৎপাদনের সাথে সরাসরি জড়িত, এগুলো আপনি রেয়াত দিতে পারবেন না? জি স্যার। জি স্যার। মনে করেন আপনি একটা ওষুধ কোম্পানিতে গেলেন, হ্যাঁ, যাওয়ার সময় আপনারা বলে না, যেমন আপনারা যদি আমাদের খামারে যান, আমরা কি বায়োসিকিউরিটির ব্যবস্থা করব, যে এখানে পা ধুবেন, হাত ধুবেন, তারপরে কি নতুন একটা ড্রেস করবেন, আমরা যে কেউ চালিয়ে কি ঢুকতে দিব না। তাহলে এই যে ঢোকার সময় আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুইলেন, এই হ্যান্ড ওয়াশটা যদি আমি ব্যাচালান দ্বারা কিনি, এর উপকরণ কিনে বলেন? জি স্যার। উপকরণ। তাহলে আমি রেহাত দিতে পারি জি স্যার। যদি সহগে দ্বারা অনুযায়ী সহগে দিই।
ঠিক তেমনি আপনি যে অ্যাপ্রনটা পরে ঢুকলেন, যে জুতাটা পরে ঢুকলেন, যে ক্যাপটা পরে ঢুকলেন, যে হ্যান্ড গ্লোভসটা পরে ঢুকলেন, এগুলি যদি বেচালান দ্বারা কিনি সহগে থাকে দ্বারা 46 মানি, তাহলে উপকরণ কিনা বলেন। জি স্যার। জি স্যার। তারপরে আপনি এই 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 ড্রেসটা এর তো ওয়ান টাইম ইউজ না, আমরা কি করলাম ধুইতে দিয়ে দিলাম যান্ত্রিক লন্ড্রি, ওরাও আমাকে ব্যাট চালান দিল, তাহলে সার্ভিস অনুযায়ী রেয়াত নিতে পারি না? পারি কিনা বলেন। তারপরে আপনি আপনি যদি কোনো ক্লিনিং কোম্পানি থেকে ফ্লোর ক্লিনিং সার্ভিস নেন, ওইটা রেয়াত দিতে পারবেন? শোনেন, ওটা রিয়াদ তো নেওয়া যাবে না স্যার। কেন রেয়াত দেওয়া যাবে না বলেন? আপনি ক্লিনিং কোম্পানিতে সার্ভিস দিচ্ছেন আপনার কোম্পানি হাইজেনিক ঠিক রাখার জন্য, তাহলে রেয়াত দিতে পারবে না কেন? পারবে স্যার। ঠিক না? আপনার মাথার ভিতরে কিডনি আছে, কিডনি ইউজ করেন, ঠিক আছে? তাহলে যেই জিনিসগুলি উৎপাদনের সাথে জড়িত এগুলি আমরা রেয়াত দিতে পারবো কিনা বলেন। মনে করেন আপনার ফ্লোরটা ঠান্ডা থাকা লাগে, যদি ফ্লোর ঠান্ডা না থাকে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে না, বা এসি লাগাইতে হবে, তাহলে আপনি রেয়াত দিতে পারবেন কিনা বলেন। পারবে স্যার। এক ভাই বিদেশ থেকে মানে ফ্রোজেন আইটেম আছে, তার অফিসে কি কিছু ফ্রিজ আছে, ফ্রিজগুলিতে এই চিজ রাখা বা ওই কি বলে পণ্য রাখার জন্য ইউজ করছে না ভাই? বলছি জি স্যার। ফ্রিজগুলি, তাহলে এই ফ্রিজের বিদ্যুৎ বিল রেয়াত দিতে পারবে না? বলবে না যে আমি চকলেট বা চিজটা ফ্রিজে না রাখলে এটা নষ্ট হয়ে যাবে, কি বলেন? তাহলে এইভাবে আপনি যদি সার্ভিস প্রমাণ দিতে পারেন রেয়াত দিতে পারবেন কিনা। পারবে জি স্যার। স্যার। এখন আপনি কাকরাইল মোড়ে একটা বিজ্ঞাপন টাঙ্গাইলেন, এটাও তো সেবা, তাহলে রেয়াত পাবেন না পণ্যের প্রচারের জন্য? পারবে স্যার। তার মানে সেবা বলতে যা বোঝায় সবই কি রেয়াত পাবেন। যন্ত্রপাতি যন্ত্রাংশ, আপনি যেই মেশিনটা ইনপুট করছেন এবং এটার স্পেয়ার পার্টস যদি উৎপাদনের সাথে জড়িত হয় তাহলে রেয়াত পাবেন না? জি স্যার, পাবো স্যার। পারবে স্যার। বলছি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ যদি উৎপাদনের সাথে জড়িত হয় তাহলে কি রেয়াত পাবেন। তবে কি বলছে, নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে না। শ্রম, তাহলে আপনারা যদি কোনো শ্রমিক শ্রম দিয়ে থাকে তাহলে কি রেয়াত পাবেন? না না। তবে এরকম যদি হয় আপনি মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠান, সিকিউরিটি কোম্পানি, ক্লিনিং কোম্পানি, আপনি কি এই শ্রমটা কি সার্ভিস হিসেবে নিচ্ছেন, তাহলে রেয়াত পাবেন না? মনে স্যার। করেন আপনার কোম্পানি কর্মকর্তা শ্রম রেয়াত পাবে না, কিন্তু আপনি ক্লিনিং সার্ভিস কিনছেন, তারা শ্রম দিচ্ছে না ভাই? জি স্যার। জি স্যার। তার সংজ্ঞা বুঝতে হবে, যেটা কোন কোম্পানির আদলের সংজ্ঞা। ভূমি, আপনি জমি কিনলে কি রেয়াত পাবেন? বলছি জমি কিনলে কি রেয়াত পাবেন বলেন। কিন্তু না, আপনার স্যার। কোম্পানি যদি রিয়েল এস্টেট কোম্পানি হয়, তা আপনার ব্যবসায়ী হচ্ছে জমি কেনা বেচা, তাহলে রেয়াত পাবেন না? তাহলে স্যার পাবো। ইমারত, আপনি কোনো বিল্ডিং বানালে রেয়াত পাবেন না, ফ্যাক্টরি বানাইছে রেয়াত পাবেন না। কিন্তু আপনার যদি রিয়েল এস্টেট কোম্পানি হয়, ফ্ল্যাট বেচা কিনে আপনার কি, তাহলে রেয়াত পাবেন না ভাই? জি স্যার, তাহলে পাবো। অফিস ইকুইপমেন্ট, অফিসের জন্য ফার্নিচার কিনছেন, কিনছেন, রেয়াত পাবে না। কিন্তু আপনি অফিস ইকুইপমেন্ট, এইভাবে এই সংজ্ঞা মানে কোম্পানি অনুযায়ী চেঞ্জ হবে কিনা বলেন। জি স্যার। আচ্ছা, এইভাবে দেখেন কি বলছে, সুষমীকরণ, আধুনিকীকরণ, সংস্কার, এগুলি রেয়াত পাবেন না। এখন দেখেন সকল প্রকার আসবাবপত্র আপনি রেয়াত পাবেন না, কিন্তু আপনারা যদি অটোবি হন, হাতিল হন, তারপরে ব্রাদার্স ফার্নিচার হন, যারা কি নামানা ফার্নিচার, পার্টেক্স, যারা ফার্নিচার উৎপাদনকারী, তারা রেয়াত দিতে পারে না? অথবা আপনি ফার্নিচার ডিলার, তাহলে আপনি এবার চিন্তা করবেন এই জিনিসগুলি কখন পাবেন না। এটা হলো আপনি হেড অফিসের জন্য কিনছেন, উৎপাদনের সাথে জড়িত না, কিন্তু কারখানার সাথে জড়িত হলে রেয়াত পাবেন না। জি স্যার। ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন, আর আপনারা যদি মনে করেন ফ্যাক্টরির জন্য একটা ইন্টেরিয়র ডিজাইন করছেন, বায়ার আসবে, তাহলে রেয়াত পাবে না। কিন্তু আপনার যদি সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল হন, তাহলে রেয়াত পাবেন না। জি স্যার। তাহলে বলেন উপকরণের সংজ্ঞাগুলি বুঝছেন কিনা সবাই? জি স্যার। আচ্ছা, যার শব্দ একটু মিউটে থাকেন, হ্যাঁ। সরি। তারপরে দেখেন কি বলছে, খেয়াল করেন। তবে কি বলছে, তবে শর্ত থাকে যে এই আইনের এই যে আইনে ব্যবসায়ী সংজ্ঞা দেওয়া আছে না, কি বলছে, তো শর্ত থাকে এই আইনের ৩য় তফসিলের অনুচ্ছেদ ৩-এ উল্লিখিত ব্যবসায়ী, তাহলে ব্যবসায়ীকে যে পণ্য বা সেবার আকার, আকৃতি, গুণাগুণ চেঞ্জ না করে বিক্রি করে,
বলছেন জি, ব্যবসায়ীকে বলেন যাহাই আনে তাহাই বিক্রয় করে। যে আকার আকৃতি গুণাগুণ চেঞ্জ না করে কে বিক্রি করে। তাহলে এই ব্যবসায়ী যদি কোনো কিছু কি বিক্রয় করে, বিনিময় করে, হ্যাঁ, তাহলে এটা কিভাবে রেয়াত নিতে পারবে? এটা পণ্য হিসেবে কি হবে? গণ্য হবে। তাহলে বলেন উপকরণের সংখ্যা সবাই চিনছেন কিনা? জি স্যার। হ্যাঁ, এই পর্যন্ত প্রশ্ন থাকলে বলেন। বলছি যে পর্যন্ত আলোচনা করছি, কোশ্চেন থাকলে বলেন। স্যার তাহলে ব্যবসার ধরন অনুযায়ী স্যার উপকরণের সংখ্যা চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে। সংজ্ঞা মনে করেন উৎপাদনকারীর জন্য তার উৎপাদনের র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস উপকরণ। ব্যবসায়ীর জন্য সে যাহা কিনে তাহাই উপকরণ। ঠিক তেমনি সেবা প্রদানকারীর জন্য সেবাটা দিতে গিয়ে যা যা কিনবে তা উপকরণ না? এইভাবে ব্যক্তি অনুযায়ী উপকরণের সংখ্যা কী হবে? চেঞ্জ হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন জি স্যার। এই রেয়ারটা কেমনে পাওয়া যায় কি বলেন? এখন প্রশ্ন কি, আপনারা তো চিনলেন রেয়াত কী কী পাওয়া যায়, এই রেয়ারটা কীভাবে পাওয়া যায়? আচ্ছা আপনারা দেখেন, আমরা এই যে বলছি না 1 মাসের ক্রয় বিক্রয় দিয়ে আমাদের 9.1 পূরণ করতে হবে, বলছে কি না বলেন? আপনার কোম্পানি যে 1 মাস যে ক্রয় বিক্রয় করবে এটাতে কী করতে হবে? আমাদের মাস শেষে রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমা দিতে হবে। তাহলে রিটার্ন জমা দেওয়ার সময় আমরা ক্রয় বিক্রয় তথ্য এন্ট্রি দেই না? জি স্যার। তাহলে আপনারা যখন মাস শেষে উক্ত মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের রিটার্ন, জানুয়ারি মাসে ক্রয় বিক্রয় সব এন্ট্রি দিয়ে যখন রিটার্নটা দিবেন, তাহলে তখন আপনি ওই কি বলে সেলসের সাথে পার্চেস যত এন্ট্রি দিবেন না? জি স্যার। এই দেখেন একটা 9.1, হ্যাঁ, আমরা যখন এই 9.1 পূরণ করব, দেখেন আমরা লিখলাম না যে তার তথ্য, ক্রেতার তথ্য, কোন মাসে রিটার্ন। এখানে দেখেন তো সেলসের তথ্য লেখা আছে না? সেলস ব্যাট লেখা আছে কিনা বলেন? এই যে 9-এর এ হচ্ছে টোটাল সেলস, 9-এর সি হচ্ছে টোটাল সেলস, 9,03,000 টাকা সেলস আছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে দেখেন তো এই যে পার্ট 4 পার্চেস সংক্রান্ত তথ্য, এই যে কি অব্যাহতিপ্রাপ্ত পণ্য লোকাল পারচেস 1,89,000 টাকা, স্ট্যান্ডার্ড গুডস অ্যান্ড সার্ভিস লোকাল পারচেস, হ্যাঁ, এই দেখেন এই যে এখানে ব্যাটারি অ্যামাউন্ট আছে কিনা বলে 9,631। জি স্যার। ইনপুট 6,94,200। তাহলে এই যে কেনার সময় যখন এন্ট্রি দিলেন এখানে ব্যাটটা চলে আসছে না? জি স্যার। আর এখানে ব্যাট দেন না, এই জন্য আসে নাই। তাহলে এই কেনার সময় যখন ব্যাট দিয়ে আসবেন, এই যে সেলস দিলেন, সেলস ব্যাট লিখলেন, পারচেস করলেন, পারচেসের ব্যাটটা লিখলেন, যোগ বিয়োগ করে তারপর ট্রেজারি দিবেন না? তাহলে 9.1 যখন আমরা পারচেস এন্ট্রি দিব তখন এই টাকাটা আমরা 9.1-এর মাধ্যমে আমাদের ব্যালেন্সে যোগ হয় কিনা বলেন? জি স্যার। তাহলে রেয়াত হইল কি, দেখেন আমরা কেনার সময় যে ব্যাটটা দিয়ে আসি সেটাকে সেলস ব্যাটের সাথে অ্যাডজাস্ট করাকে আমরা বলছি রেয়াত, ঠিক না? কি বলেন? রেয়াত হয় ভ্যালু এডেড ট্যাক্স। এই রেয়াত হইতে হলে তাকে কি করতে হবে? উপকরণ হইতে হবে। তারপরে কি হইতে হবে? 9.1-এ পার্সে দেখাইতে হবে। এখন মনে করেন আপনি 6.3-তে ব্যাট চালানটা কিনছেন, আপনি সহজ জমা দিয়েছেন, সব মানছেন, কিন্তু 9.1-এ পার্সে যদি দেখান নাই, তাহলে রেয়াত পাবেন? না স্যার, তাহলে রেয়াত পাওয়া যাবে না। হুম, পাবেন কিনা বলেন? বলছি পেতে হলে 9.1 ইনপুট দিতে হবে। দিতে হবে না? আচ্ছা, জি স্যার। এখন এই 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 রেয়াত সংক্রান্ত তথ্যগুলি কোথায় আছে জানতে হবে না? জি স্যার, জানা লাগবে। হ্যাঁ, তাহলে আপনি মাথায় রাখেন রেয়াত যে আপনি পাবেন এটা কোথায় আছে? ধারা 46-এ বলা আছে। এটা কোথায় বলা আছে? ধারা 46 স্যার।
আচ্ছা আমি বলি ক্লাসের সময় আপনারা চ্যাটে না করে আমাকে প্রশ্ন থাকলে বলেন, কারণ এগুলি তো ক্লাসে ডিস্টার্ব হয়। কেউ চ্যাটে কি কোনো কমেন্ট লিখতেছে তারা না ডিসকাস করতেছে? স্যার 9.1 এটা সুন্দরভাবে ফিল আপের নিয়মটা একটু বলে দিবেন কি, কিভাবে কিভাবে আমরা না এটা fill up করবো? এটা তো নির্দিষ্ট ক্লাস আলোচনা হবে, এটা তো মনে করেন আজকে তো আর ওইটা ইয়া না, বুঝেন নাই? ওটার জন্য তো নির্দিষ্ট ক্লাস থাকবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখ, তাহলে দারা চিচুলিশে দেখতে হবে রেয়াত কখন পাবে নাকি, দারা চিচুলি দেখতে হবে। তাহলে আমরা রেয়াতের ইয়াটা একটু হালকা একটু আলোচনা করে আসি। দেখেন মানে রেয়াত কি জিনিস একটু বুঝায় আর কি, হ্যাঁ। তারপর আমি ওই যে দারা চিচুলিশে আলোচনা করতেছি। এই ছবি দেখে আপনারা কি বোঝেন বলেন? বলছি এই ছবি দেখে কি বুঝতেছেন? স্ক্রিন কি দেখা যায় না শেয়ার করি নাই? জি স্যার, দেখা যায়। এখন দেখেন তো দেখা যায় কিনা? জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। কি লেখা আছে বলেন? করিম স্টোর। করিম স্টোর। মনে করেন করিম একজন ট্রেডিং ব্যবসায়ী, সে যাহা কিনে তাহাই বেচে। তাহলে বলেন করিম সাহেব যাহা কিনে তাই তার উপকরণ না? জি স্যার। আচ্ছা, করিম সাহেব কেনার সময় যে ব্যাটা দিয়ে আসে সেটা তার উপকরণ কর না? এই যে কেমিক্যাল কেনার সময় যে ব্যাটা দিয়ে আসে, আর বিক্রি করার সময় যে ব্যাটা দিবে তার এটা উৎপাদ কর কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এই তিনটা শব্দ হবে ক্লিয়ার কিনা? সে যাহা বেচে তাই তার উপকরণ, সে কেনার সময় যেটা ব্যাটটা দেয় তার উপকরণ কর, আর বেচার সময় যেটা দেবে কি উৎপাদ কর। সবাই ক্লিয়ার? এখন এই কবির সাহেব ভদ্রলোকের জন্য চয়েস আছে কয়েকটা। সে চাইলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারে, মানে কেনা ব্যাটা রেয়াত নিতে পারে কিনা বলেন? আবার সে যদি বলে যে আমি কেনা ব্যাট ফেরত নিব না, আমি 5%, এখন তো 5% নাই, 7.5% ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করবো, করতে পারে কিনা? জি স্যার। আবার ঠিক না, কি বলেন? আবার সে ওই যোগানদার হিসেবে সাপ্লাই দিতে পারে। তাহলে এই করিম সাহেবের ক্যারেক্টার তো সবাই ক্লিয়ার। এখন আমরা এই উদাহরণটা দিয়ে বুঝবো যে করিম সাহেব যদি 3 ক্যারেক্টারে ঢোকে তাহলে কি হবে। এই করিম সাহেব দিয়ে বোঝাতে গেলে আপনারা হয়তো বলতে প্রবলেম হবেন, আমি একটু ইয়াভাবে অন্যভাবে বুঝাই। মনে করেন করিম সাহেব বয়স হয়েছে, সে কি করবে, এই ব্যবসাটা তার 3 ছেলের মধ্যে ভাগ করে দিবে। দেখেন এই করিম সাহেবের 3 ছেলের নাম হচ্ছে আলাল, দুলাল, জালাল। দেখেন বুঝছেন কিনা? জি স্যার। তার 3 ছেলের নাম কি?
আলাল দুলাল আলাল দুলাল জালাল। জালাল। তাহলে আলাল চিন্তা করলো আমি 15% সেলস ব্যাট দিব, কেনা ব্যাটা রেয়াত দিব। সে চিন্তা করলো আমি কি করব, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করব। আলাল ভাই ঠিক করলো কি, আমি 15% সেলস ব্যাট দিব, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করো। দুলাল ভাই ঠিক করলো আমি কেনার ব্যাট ফেরত দিব না, কেনার ব্যাট আদায় করে আসবো, ফেরত দিব না, আমি 7.5% প্র্যাকটিস করব, মানে ট্রেডিং ব্যাট। আর জালাল ভাই চিন্তা করলো আমি রেয়াত নিব না, কিন্তু আমি যোগানদার হিসেবে 10% প্র্যাকটিস করব। তিনজনের হাতটা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আলাল ভাই 15% সেলস ব্যাট দিবে, রেয়াত দিবে। দুলাল ভাই রেয়াত দিবে না, ট্রেডিং ব্যাট দিবে। জালাল ভাই রেয়াত দিবে না, যোগানদার হিসেবে সাপ্লাই দিবে। এই তিন ক্যারেক্টার সবাই ক্লিয়ার কিনা বলেন? কিন্তু তিনজনে একই পণ্যের ব্যবসা করে, তিনজনে যাহা কিনে একই জিনিস কিনে একই জিনিস বেচে, তাহলে বাজারে তিনজনের বিক্রয় মূল্য সমান কিনা বলেন? জি স্যার। আবার কিনতে গেলেও তো সমান, কি বলেন? জি স্যার। তিনজনে একই জায়গাতে কিনে একই জায়গায় বেচে। কারণ আলাল ভাই এক জিনিসের দাম 10 টাকা লেখলো, দুলাল ভাই যদি 10 টাকা না দেয় তাহলে দুলাল ভাই বেচতে পারবে বাজারে? না স্যার। জালাল ভাই যদি 10 টাকা না বেচতে পারবে, তাহলে তিনজনের রেটও কিন্তু এক হইতে হবে, ক্রয় মূল্য বিক্রয় এক হইতে হবে। এই তিনটা ক্যারেক্টার সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার তাহলে সামনে আগাই। স্যার জালালেরটা একটু বোঝানো যাবে কি 10%-এর এটা? হ্যাঁ, আলাল সিদ্ধান্ত নিল আমি 15% সেলস ব্যাট দিব, ব্যাট চালান দিব, আমি কেনা ব্যাটটা রেয়াত দিব। দুলাল ভাই রেয়াত টেয়াত বোঝে না, সে চিন্তা করলো যে আমি কেনা ব্যাট যা দিছি আমি নতুন করে 7.5% দিয়ে বেচা দিব, আমি আলাল ভাইয়ের মতো 15% দিব না। আর জালাল ভাই চিন্তা করলো আমি লিমিটেড কোম্পানিকে সাপ্লাই দেবো, তারা বিটিএস কেটে রাখবে। এই যে তিন ক্যারেক্টার, যোগানদার, কারণ ট্রেডিং ব্যবসায়ী কি জি স্যার, যোগানদার। বুঝতে পারছি। এই তিন ভাই, স্যার। হ্যাঁ জি বলেন। স্যার রেয়াত দিকটা একটু বোঝাবেন? রেয়াত তো বুঝাইলাম, তা আপনি মনে হয় ক্লাস মিস দেরি করছেন। তাহলে স্যার এখানে জালাল আর দুলালের মধ্যে তাহলে পার্থক্যটা কি? দুলাল মনে করেন আপনি একজন ব্যক্তি, ঠিক না, আমি একজন ব্যক্তি বা প্রোপাইটারশিপ ব্যবসায়ী। দুলাল প্রোপাইটারশিপ ব্যবসায়ীর কাছে বেচলে সে কি ট্রেডার। আর জালাল ভাই লিমিটেড কোম্পানির কাছে বেচে, তাহলে জালাল ভাই ব্যাটের হার দুইটা, লিমিটেড কোম্পানিকে দিলে 15%, ট্রেডিং ব্যাট হিসাবে বেচতে 7.5%। বুঝলেন ভাই? জালাল ভাই কাস্টমার কয় রকম? 2 রকম। আপনি ব্যক্তি হিসাবে কিনছেন, ব্যাট কত পাচ্ছেন? 7.5%। আবার যখন লিমিটেড কোম্পানিকে দিবে তখন কত পাচ্ছেন? 15%। না 10%। 10%। 15% তো প্র্যাকটিস করতে পারে, তাহলে দুই ক্যারেক্টার আছে কিনা বলেন? একজন ব্যক্তি যদি কোম্পানিকে দেয় তখন হয়ে যাবে সে প্রকিউরমেন্ট প্রোভাইডার। হ্যাঁ 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 হ্যাঁ, ধরতে পারছেন জি। আর যদি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে তখন সে হয়ে যাবে সাপ্লায়ার। না ট্রেডার। মনে করেন আপনি জালাল ভাই, আর আপনার কাছে আমি নিজে গেলাম, ভাই আমাকে এইটা 5 কেজি দেন, বলেন আমি কুষ্টিকতনকারী? না, তখন আপনি আমার থেকে 5% সেলস ব্যাট নেবেন। কিন্তু আপনি যখন একটা লিমিটেড কোম্পানিকে সাপ্লাই দিবেন, ওই যে 6 উৎসকতনকারী, তখন আপনি কি জানবেন যে আপনি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করেন, স্ট্যান্ডার্ড করলে তো টাকা দিয়ে দিবে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করেন উনি আপনাকে 10% কেটে বাকিটা দিবে, আর 10%-এর জন্য একটা কি 6.6 বা উৎসকতনের প্রত্যনপত্র দিবে। তাহলে স্যার লিমিটেড কোম্পানি তাহলে 7.5% কখনো টিডিএস কাটতে পারবে না। না সে কাটতে সবসময় না, আগে যেটা 7.5% ছিল এটা এখন 10%। 7.5 তো বাজেটের আগে ছিল, ঠিক না ভাই? এখন কত পাচ্ছেন? 10%। নতুনের 10%। জি, তাহলে স্যার 10% যোগানদার রিলেটেড একটা প্রশ্ন ছিল। যোগানদার কাউকে যদি যোগানদার হিসেবে ক্লাসিফাই করতে চাই, সেই ক্ষেত্রে তাকে কি অবশ্যই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে পণ্য সাপ্লাই দিতে হবে? ওয়ার্ক অর্ডার ছাড়া যদি কেউ সাপ্লাই দেয় তাহলে সে কি যোগানদার হবে কিনা? আমি বলি শোনে, উৎসকতনের সংজ্ঞা বলা আছে, যোগানদার হচ্ছে ওই ব্যক্তি যে কোটেশন, টেন্ডার বা অন্য কোনোভাবে, কি বলছে, অন্য কোনোভাবে। এখন কোটেশন, টেন্ডার বা অন্য কোনো হ্যাঁ, এখন আপনি বোঝেন, এখন মনে করেন আপনি নগদ টাকা নিয়ে বাজারে পণ্য কিনতে গেলেন, তাহলে ওই লোকটা কি আপনি চেকে পেমেন্ট দিতে পারবেন? না, চেকে পেমেন্ট দিতে পারবে হ্যাঁ, না। তখন আপনি যোগানদার হিসাবে করতে পারেন। কিন্তু উনি যদি আপনাকে কোটেশন দেয় এবং আপনি যদি টাকাটা তাকে চেকের মাধ্যমে নেন, তাহলেই তো কাটতে পারবেন, কি বলেন? জি জি জি। তাহলে যোগানদার হচ্ছে ওই ব্যক্তি যে আপনার থেকে চেকে পেমেন্ট নেয়। স্যার চেক না যদি আমরা ক্যাশ দেই তাহলে কি কাটা যাবে না? তাহলে আচ্ছা, আপনার উদাহরণ দেই, খেয়াল করেন।
মনে করেন আপনি আর আমি কক্সবাজারে অফিসের কাজে গেলাম, বুঝেন, আপনি আমি অফিসের কাজে কি দুই ভাই কক্সবাজারে গেলাম, তাহলে এখন দুইটা ঘটনা ঘটতে পারে। কক্সবাজারের ওই হোটেলের সাথে আমাদের অফিসের একটা কর্পোরেট চুক্তি থাকতে পারে না? থাকতে পারে কিনা বলেন? যে আমাদের কর্মকর্তারা প্রতি মাসে এরকম একবার হোটেলে আসবে, আমাদের ওই যে চট্টগ্রামে ধরেন ইনপুটের কাজে গেলাম, এবং মাস শেষে আমরা বিল দিয়ে দিব, থাকতে পারে কিনা? থাকতে পারে। অথবা আরেকটা হইতে পারে আমাকে যাই নগদ টাকায় থাকছি। এখন যদি নগদ টাকায় থাকেন, 44টা উৎসকতনের খাতের মধ্যে হোটেল রেস্টুরেন্ট আছে কিনা বলেন? জি স্যার আছে। তাহলে আপনি যদি বলেন ভাই 5,000 টাকা বিল দেন, আমি হেড অফিসে যাই, বিডিএস কার্ডটা আপনাকে টাকা দিব, সে আপনাকে হোটেলে বাইরেতে দিবে? না স্যার। কিন্তু যদি আপনার সাথে চুক্তি থাকে যে ভাই বিলটা দেন, আমি হেড অফিসে পাঠাইতেছি, বা নেক্সট সপ্তাহে আসছে চেকটা নিয়ে আসবো, তাহলে সে দিবে না? জি স্যার। তাহলে বুঝছেন তো? এবার কিছু কিছু জায়গায় যে যোগানদার, কিন্তু আপনার যোগানদার সে ঠিক, আপনি যদি বলেন যে মনে করেন আপনার অফিসে 50 জন গেস্ট আসছে, আমরা আছে না উৎসকতনের 44টার মধ্যে, যে এই বিলের থেকে ব্যাট কাটতে হবে, আছে কিনা বলেন? আপনি যদি এখন একটা রেস্টুরেন্টে যায় বলেন ভাই 40 জনের খাবার দেন, বিরিয়ানির প্যাকেট দেন, দেন বিলটা দেওয়ার পর আমি বিডিএস কার্ডটা আপনাকে টাকা দিয়ে দিবে, বিরিয়ানি নিয়ে আসতে দিবে? জি স্যার না স্যার। তাহলে Direct নেই। এখন যদি আপনার কোম্পানির সাথে চুক্তি থাকে যে মাঝে মাঝে এরকম অনুষ্ঠানটা আপনারা দিবেন, পরের দিন বিল দিলে আমরা কাইটটা আপনাকে, তখন আপনার চেকে পেমেন্ট দিতে পারবেন না। তাহলে এইভাবে মাঝে মাঝে দু একটা ব্যতিক্রম থাকে, বুঝছেন? এবার নগদ দিলে তো তখন তো রেয়াত পাওয়া যাবে না স্যার। এখন আপনি মনে করেন আমি যে গরু সেট করলাম, এখন আমি যদি এরকম হয় যে 2 লাখ টাকা নিয়ে রড কিনতে গেলাম, তাহলে ওই লোকটা যদি বলি ভাই দেন আমি বিডিএস কার্ডটা আপনার কাগজে, সে আমাকে রড বেচবে? হ্যাঁ, বেচবে কিনা বলেন? কিন্তু আমি যদি তাকে বলতাম ভাই কোটেশন দেন, হ্যাঁ কয় টাকা রড লাগবে, আমি চেকে পেমেন্ট দিব, ওয়ার্ক অর্ডার নিতে, তাহলে পারতাম না? তাহলে এইভাবে বোঝেন, ঠিক আছে? আচ্ছা আমরা আলোচনায় যাই। দেখেন তাহলে 3টা ক্যারেক্টার তো বুঝছেন সবাই। জি স্যার। আলাল ভাই স্যার 3জনই ট্রেডিং ব্যবসায়ী, শুনেন আমি বলি 3জনই ট্রেডিং ব্যবসায়ী, যে আমরা জটিলতায় ঢুকতেছি। আলাল ভাই সেও ট্রেডিং ব্যবসায়ী, যা কিনে তাই বেচে। দুলাল ভাইও ট্রেডিং ব্যবসায়ী, সে যা কিনে তাই বেচে। জালাল ভাইও ট্রেডিং ব্যবসায়ী, কি যা কিনে তাই বেচে। কিন্তু ব্যাটের হার কখন আলাদা আলাদা হয় এটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন মনে করেন আলাল ভাই নিয়ত করলো আমি 15% সেলস ব্যাট দিব, কেনা ব্যাট রেয়াত দিব। আলাল ভাই নিয়ত সবাই বুঝছেন কিনা বলেন? আলাল ভাই ঠিক করলো কি আমি 15% সেলস ব্যাট দিব, কেনা ব্যাট রেয়াত দিব। আপনার আলাল ভাই নিয়তটা তো সবাই ক্লিয়ার? ভালো নিয়ত স্যার। ভাই ভালো নিয়ত তো ঠিক আছে, এখন বলেন, আমার এমনি মাথা ধরে রয়েছে, হ্যাঁ আপনার না বললে তো বুঝবো না। দুলাল ভাই নিয়ত করলো আমি ট্রেডিং ব্যাট দিব, কেনা ব্যাট ফেরত দিব না, সবাই ক্লিয়ার তো? জি স্যার। জালাল ভাই বলছে আমি ব্যাট দেওয়াটার মধ্যে নাই, আমি সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করবো, লিমিটেড কোম্পানির সাথে কাজ করবো, আমি সাপ্লাই দেবো, ওরা ব্যাট ট্যাক্স কাটতে রাখবে। তাই 3জনের তো 3 ক্যারেক্টারে আছে না? জি স্যার। আচ্ছা এখন আমরা তাহলে এবার যাই, আলাল ভাই পণ্য কেনার পরে কি ঘটনা করে দেখেন। স্যার হ্যালো জি স্যার, জালাল ভাই যে একসাথে আপনি বলছিলেন 2টা ক্যারেক্টারিস্টিক একসাথে রোল করতে পারবে কিনা? ভাই আমি বলি আগে বুঝাই, বুঝানোর পরে জালাল ভাই 3 ক্যারেক্টার ঢুকবে, সমস্যা নাই, আমি আগে পার্থক্য বুঝাই নি, কি বলেন? ঠিক আছে। না না আমি তো বুঝছি আপনার কথা, আপনি বোঝেন আলাল দুলাল জালাল করছি কি কারণে, বোঝানোর জন্য, কারণ বোঝানোর পরেও আপনাদের মধ্যে অনেকে বুঝবেন না, ঠিক আছে? বুঝেন নাই? খেয়াল করেন, আলাল ভাই পণ্য কিনতে গেল, বলছে কিনতে গেলে যে ব্যাটটা দিব এটা বলেন, এটা কি কেনার ব্যাট না বেচার ব্যাট? কেনার ব্যাট। কেনার ব্যাট মানে উপকরণ কর, কি বলেন? কেনার ব্যাট মানে কি উপকরণ কর। এখন আলাল ভাই মনে করে ইসলামপুর বা মেঘনাঘাট বা যেখানে কেমিক্যাল কিনে নিয়ে আসে, ওইখানে সে পণ্য কিনতে গেল 2/7/2025 6.3 1 নাম্বার ব্যাট চালান দ্বারা সে 1 লাখ টাকার পণ্য কিনলো। এখন যে উৎপাদনকারী তার কাছে পণ্য বেচে ওটার উপরে ব্যাট করতে পারছেন 15%, তাহলে 1 লাখ টাকা পণ্যের দাম আর 15,000 টাকা ব্যাট দিবে কিনা বলেন? দিবে। সবাইটা ক্লিয়ার? তাহলে আলাল ভাই যে চেকে পেমেন্ট দিয়ে আসলো, সে 1 লাখ টাকা পণ্যের দাম বা চেক দিয়ে আসছে কিনা? জি স্যার। সবাই বোঝেন, নাহলে কিন্তু আগাবো না।
তাহলে 1 লাখ টাকা সে চেক বাবদ দিয়ে আসলে পণ্যের দাম বাবদ। জি স্যার। হ্যাঁ, আর ব্যাট বাবদ 15,000 টাকা, 1,15,000 টাকা চেক দিছে কিনা বলেন। জি স্যার। তাহলে আমরা কি জানি যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে দ্বারা 46 অনুযায়ী খাতাপত্র রাখলে, শখ জমা দিলে, 6 মাসের মধ্যে রেয়াত দিলে আমি কেনা ব্যাট ফেরত পাই না। জি স্যার। তাহলে আপনি কি জানেন আলাল ভাই 15,000 টাকা ফেরত পাবে কিনা বলেন 9.1 যখন পূরণ করবে। তাহলে আলাল ভাই ক্রয় মূল্য কত? 1 লাখ না 1,15,000? 1 লাখ। 1 লাখ টাকা। এটা সবাই ক্লিয়ার তো? জি স্যার। তাহলে কথার কথা ব্যাট অফিসে কত পার্সেন্ট এডিশন করে এটা আমরা আলোচনায় যাবো না, এটা পরে পরে শিখবো। এখন আমরা যদি ধরে নেই কথার কথা বাস্তবে বোঝানোর সুবিধার্থে আমরা 10% এডিশন করি, তাহলে 1 লাখ টাকা 10% কত বলেন? 10,000। তাহলে 1,10,000 মানে 1 লাখ হচ্ছে ক্রয় মূল্য, 10,000 হচ্ছে এডিশন। এডিশন সহ ক্রয় মূল্য 1,10,000 কিনা? জি স্যার। তাহলে আমরা জানছি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সংজ্ঞা অনুযায়ী কেনার ব্যাটটা যদি ফেরত নেন এডিশনের উপরে ট্রেজারি দিবেন না? জি স্যার। ওই হিসাবে আপনি 10,000 টাকার উপরে ট্রেজারি দেওয়ার কথা কিনা বলেন। জি স্যার। 10,000 টাকার উপরে ট্রেজারি কত আসে? 1,500 টাকা। এটা কীভাবে আসবে? আপনি 1,15,000 টাকার প্রোডাক্ট 16,500 টাকা ব্যাট চালান কাটে সেল করবেন না? জি স্যার। জি স্যার। আপনি ব্যাট চালানে কাটলেন ব্যাট 16,500, কিন্তু আপনি যখন 9.1 পার্সেন্ট এন্ট্রি দিবেন 15,000 টাকা আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে কিনা বলেন। জি স্যার। তাহলে 15,000 টাকা ব্যালেন্সের সাথে অ্যাড হইলো, তাহলে ব্যালেন্স থাকলো 15,000 টাকা। সেলস ব্যাটের যখন ব্যাট চালান কার্ডটা ইস্যু করলেন 16,500, তাহলে যোগ বিয়োগ করলে 1,500 টাকা আপনার নেগেটিভ আসবে কিনা বলেন। জি জি স্যার। স্যার। তাহলে আপনার কোনো টাকা টুকা না থাকলে 1,500 টাকা ট্রেজারি জমা দিবেন না যদি ব্যালেন্সে টাকা না থাকে। তাহলে বলেন আলাল ভাই এই যে মূল্য সংযোজন করের স্ট্যান্ড একেবারে আদর্শ এটা পাইছে কিনা? সে 10,000 টাকা সংযোজন করছে, তার উপরে 1,500 টাকা ট্রেজারি দিচ্ছে। এই পার্টটা সবাই ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। এটা ক্লিয়ার। এই পার্ট বোঝেন না এমন কে আছেন? বুঝছি স্যার। এখন দেখেন দুলাল ভাই কি হবে। দুলাল ভাই আলাল ভাইয়ের সাথে পণ্য কিনতে গেছিল, একই গাড়িতে গেছে, যেহেতু ভাই একসাথেই গেছে, তাহলে দুলাল ভাইও 1 লাখ টাকার পণ্য কিনতে যায় 15,000 টাকা ব্যাট চালান ইস্যু করছে কিনা, সরি 15,000 টাকা ব্যাট দিচ্ছে কিনা বলেন। জালাল ভাইও একই সমান পণ্য কিনছে, 1 লাখ টাকার পণ্য কিনতে যায় 15,000 টাকা ব্যাট দিচ্ছে কিনা বলেন। তা তিনজন তো একই জনতে কিনছে। সবাই ক্লিয়ার? তাহলে দুলাল ভাই যদি এটা রেয়াত না পায়, দুলাল ভাই ক্রয় মূল্য কি 1 লাখ না 1,15,000? 1,15,000। ভাই দুলাল ভাই ক্রয় মূল্য কত বলেন? 1,15,000 স্যার। কারণ সে যদি রেয়াত না পায় ওটা কি তার ওই যে খরচের মধ্যে যোগ হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে দুলাল ভাই 1,15,000 টাকা তার ব্যাট সহ ক্রয় মূল্য কিনা? জি স্যার। তার ব্যবসা করার মূল্য 1,15,000 টাকা। এইটার উপরে সে ধরেন আলাল ভাইয়ের মতো 10% সংযোজন করছে, তাহলে 1,25,000 হয় কিনা বলেন। জি স্যার। তাহলে 1,25,000 টাকা যদি হয়, তাহলে 1,25,000 টাকার উপরে 7.5% ব্যাট কত? ট্রেডিং ব্যাট 9,375 কিনা বলেন। সে কেনার ব্যাট কি ফেরত পাইছে? না স্যার, পাই নাই। তাহলে আলাল ভাই 1,500 টাকা ট্রেজারি দিচ্ছে, কিন্তু দুলাল ভাইকে ট্রেজারি দিতে হবে কত? 9,300। আচ্ছা এখন দেখেন আলাল ভাই ব্যাট শপ বিক্রয় মূল্য কত? 1,10,000 টাকা পণ্যের দাম, ব্যাট 16,500, দুইটা যোগ করলে 1,26,500 কিনা। কিন্তু দুলাল ভাই পণ্যের দাম যোগ করলে 1,34,375 টাকা হয় কিনা বলেন। তাহলে আপনি ক্রেতা হিসাবে দুলাল ভাই থেকে যখন পণ্য কিনবেন তখন বলবেন না ভাই আপনার রেয়াত কম, কারণ আপনি তো রেয়াত দিবেন, ব্যাট বেশি বলবেন না, মানে পণ্যের মূল্য বেশি কিনা বলেন। জি স্যার। আলাল ভাইয়ের পণ্যের দাম হচ্ছে 1,26,500, কিন্তু দুলাল ভাইটা কত 1,34,375। আবার সে রেয়াত যেই ব্যাটটা দিয়ে কিনবে ওটা রেয়াত পায় না। আলাল ভাই থেকে আপনি যদি পণ্য কিনে রেয়াত পাবেন কত? 16,500। আর দুলাল ভাই থেকে কিনলে ব্যাট রেয়াত পাবেন কত বলেন? 9,375। তাহলে এই আলাল আর দুলাল পার্থক্য বুঝছেন?
জি স্যার। জি স্যার। জালালেরটা খেয়াল করেন, জালাল ভাইও তো 1 লাখ টাকা পণ্য কিনে 15,000 টাকা ব্যাট দিছিল, তাহলে ব্যাট সহ তার কি পণ্যের মূল্য কি 1,15,000 না? জি স্যার। জি স্যার। এটার উপরে সে 10% এডিশন করছে, তাহলে কত হইলো? 1,25,000, সরি 25,000। তাহলে 1,25,000 10% যদি ব্যাট দেয়, তাহলে 12,500 টাকা ট্রেজারি দেবে কিনা বলেন? জি বা স্যার। 6.6 কাটবে। তাহলে 1,25,000-এর সাথে 12,500 যোগ করেন, 1,37,500 কিনা বলেন? জি স্যার। তাহলে জি স্যার। কাস্টমার কি আলালের থেকে পণ্য কিনবে, না দুলালের থেকে কিনবে, না জালালের থেকে কিনবে বলেন? আলাল। তাহলে এখন দুলাল আর জালাল পণ্যের দাম কমানোর চেষ্টা করবে কিনা? জি স্যার, কমলে তো লজ্জা হবে। না কমান, এখন বুঝেন, সে 1,26,500 টাকা দিয়ে পণ্য বেচে, আর তার ক্রয় মূল্য তো 1,25,000, কি বলেন? জি স্যার। তাহলে তখন দুলাল ব্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না? জি স্যার। জালাল ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না? জি স্যার। ব্যাট অফিস থেকে যে খাতা হতে নিয়ে যাবে কিনা বলেন? জি স্যার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এইবার মনে করেন আলাদা দুলাল কি করলো, ইনপুট করলো, কি করলো, বিদেশ থেকে ইনপুট করলো। এখানে একটা মিস্টেক আছে, আমার অ্যাডটা তো পুরাতন, আপনারা কি করবেন, এখানে ওই যে এটির জায়গায় কি করবেন, 7,500 চিন্তা করবেন, ঠিক আছে সবাই? মানে এই অ্যাডটা আমার ডিজাইনার এখন চলে গেছে, এটা 5,000 জায়গা কত বুঝেন নাই? 7.5। না না, 7,000 চিন্তা করবেন, 5,000 জায়গায় কত চিন্তা করবেন? হ্যাঁ 7.5, ভাই কত নয়, 7,000 কি 500 কল্পনা করবেন, ঠিক আছে সবাই? সবাই 5-এর জায়গায় চিন্তা করবেন কি 7,500, আর সব কিছু ঠিক আছে, কারণ আইন তো প্রতিনিয়ত চেঞ্জ হয়। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আলাল ভাই আর দুলাল ভাই, জালাল ভাই এরা যদি ইনপুট করে বিলোফিন নাম্বার C001 দ্বারা 1 লাখ টাকা পণ্য আনলো, তাহলে 1 লাখ টাকা পণ্য উনি 15,000 টাকা ব্যাট দিছে কিনা? জি জি স্যার। স্যার। 1 লাখ টাকা পণ্য যদি 15,000 টাকা ব্যাট দেয়, 7,500 টাকা এটি দিছে কিনা বলেন? এখন আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে ব্যাট রেয়াত পাবেন, ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করলে রেয়াত পাবেন না, কিন্তু এটি সবাই সমন্বয় করতে পারবে না। আলাল ভাই এটি সমন্বয় করতে পারবে, দুলাল ভাইও করতে পারবে, জালাল ভাইও কি করতে পারবে, এটি সমন্বয় করতে পারবে। কতদিনের মধ্যে করতে পারবে? এটা ওই যে 6 মাসের মধ্যে পারবে। তাহলে আলাল ভাই 1 লাখ টাকা পণ্য কিনলো, 1 লাখ টাকার মধ্যে 15,000 টাকা ব্যাট দিল, এটি দিল 7,500, তাহলে আলাল ভাই ক্রয় মূল্য 1 লাখ টাকা না? জি স্যার। তাহলে তো সে রেয়াত পাবে। তাহলে আলাল ভাই আগের মতো 10% এডিশন করলো, প্রোডাক্টের দাম কত, 1,10,000। এই 1,10,000 টাকার পণ্য 15% বিক্রি করলে 16,500 টাকা সেলস ব্যাট দিতে হবে কিনা? বলছি 16,500 টাকা সেলস ব্যাট দিতে হবে কিনা বলেন? জি স্যার। তাহলে 16,500 টাকা থেকে আপনি ব্যাটের 15,000 টাকা আর এটি 7,500 টাকা সমন্বয় করলে সরকারের থেকে 3,500 টাকা পাওনা আছেন কিনা? দেখে সবাই বোঝেন, আপনি 15% ব্যাট দিয়ে আসছেন, 7.5% এটি দিয়ে আসছেন, আপনি যদি এটা সমন্বয় করেন, দুইটা মানে এটি সমন্বয় করেন আর ব্যাট রেয়াত দেন, তাহলে আপনি বলেন আপনি সরকার থেকে পান হচ্ছে 22,000, সরি 22,500, আর ব্যাট দিবেন 16,500, তাহলে 3,500 টাকা সরকার কাছে পাওনা আছেন কিনা? 6,000 টাকা পাবো স্যার। না না না, আপনি কল্পনা, ও সরি, হ্যাঁ হ্যাঁ সরি, এখানে তো আছে, তাহলে আরো 2,500 যোগ হবে, হ্যাঁ 6,000, ঠিক আছে, আমি তো ওই যে পুরানটা 6,000 টাকা কি পাবেন। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। একটু বলবেন স্যার। মনে করেন আপনি ব্যাট দিয়ে আসছেন কত বলেন? 15,000। 15,000, এটি দিয়ে আসছেন 7,500, মোট দিয়ে আসছেন কত, 22,500। আপনি সেলস ব্যাট দিবেন কত, 6,500, 16,500, তাহলে 22,000 16,000 বাদ দিলে 6,000 টাকা পান না সরকার থেকে? জি স্যার। আচ্ছা, আপনাদের সামনে ক্যালকুলেটর থাকলে নেন, ওই যে নতুন একটা আদেশ আসছে না, যে 50% এডিশন ধরে চূড়ান্ত বিক্রয় ধরে যদি আপনি দেন, তাহলে আর ব্যাট দেওয়া লাগবে না। তাহলে
এই 1 লাখ টাকার প্রোডাক্ট আপনি যদি 50% এডিশন 1.5 লাখ টাকা করেন, দেখেন তো ব্যাট কত আসছে? 1 লাখ টাকার প্রোডাক্ট 50% এডিশন করেন, করে 15% ব্যাট ক্যালকুলেটর চাপেন, দেখেন তো কত আসে? 22,500। তাহলে আপনি যদি এটাই বলছে যে এই প্রোডাক্টটা আপনি যদি 50% এডিশন ধরে চূড়ান্ত বিক্রয় প্রথমবারের সময় চূড়ান্ত বিক্রয় ধরে দেন, তাহলে আপনি ব্যাট দিবেনও না নিবেনও না বর্তমান হার অনুযায়ী। 7.5% এটি দিলে দেখেন সবাই ধরতে পারছেন কিনা? মনে করেন 1 লাখ টাকা দিয়ে ইনপুট করলেন, এডিশন ধরছে কত পার্সেন্ট? 50%। তাহলে হলো 1,50,000। ওইটার উপরে 15% ব্যাট দিচ্ছেন, কত হইলো? 1,65,000, ঠিক না? কি বলেন? না সরি, 22,500। তাহলে 1 লাখ টাকার প্রোডাক্ট 50% এডিশন করে 1.5 লাখ টাকা হইলো। 1.5 লাখ টাকার উপরে সেলস ব্যাট দিচ্ছেন 22,500। 1,77,500 টাকা বেচতে সরকারকে আর নতুন করে ব্যাট দেওয়া লাগবে না। আর আপনি এটি আর ব্যাট সামান্য হয়ে যাবে, এটাতেই দেওয়া লাগবে না আর কি। দেখেন ধরতে পারলেন কিনা? এই এডিশনটা কি পারপাসে আমি এডিশন করব? এই যে আচ্ছা, আপনি 15% যে যেটা পণ্য addition- কিনলেন, বুঝেন, আপনি যে পণ্য কিনলেন আর পণ্য যে বেচবেন, আপনার এই দোকান ভাড়া আছে না, আপনার কোম্পানির স্যালারি আছে কিনা বলেন, কর্মকর্তার স্যালারি, আপনার লভ্যাংশ, সরকারের ব্যাট ট্যাক্স, অন্যান্য খরচ আছে কিনা? তা আমরা বলি যে এডিশন মানে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য এডিশন না? জি স্যার। বুঝেন নাই? স্যার জি, এখানে স্যার একটা জিনিস স্যার, আলালের ক্ষেত্রে স্যার এডিশনটা ওইটা যেমন স্যার ক্রয় মূল্যটা স্যার বাইরে গেছিল 1,15,000 হয়ে গেছিল, আলালের ক্ষেত্রে 1 লাখই রয়ে গেল কেন ক্রয় মূল্য স্যার? আচ্ছা, আলালের ক্ষেত্রে আলাল 15,000 টাকা ফেরত পায় কিনা বলেন? ও আচ্ছা, ফেরত পাবে দেখে আইছে না, বুঝছি হ্যাঁ, স্যার। ফেরত পায় থেকে আসে নাই, তাহলে আলালের ক্রয় মূল্য 1 লাখ না, সে 1 লাখ দেখেছে 1 লাখই তো, কারণ 1 লাখের হচ্ছে 10,000। তাহলে এই পার্টটা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার দুলালে যাই, দুলাল কি 15,000 টাকা রেয়াত পায়? পায় না। না স্যার। তাহলে দুলালের ক্রয় মূল্য হচ্ছে 1,15,000, এডিশন হচ্ছে 10,000, 1,25,000। এখন এটার উপরে সে 7.5% ট্রেডিং ব্যাট দিবে না? তাহলে বলেন 7.5% সে তো ব্যাট রেয়াত পায় না, শুধু এটি সমন্বয় করতে পারে। 7.5% সেলস ব্যাট কত? 9,375 কিনা বলেন? 9,375। 9,375 থেকে আপনি 7,500 বাদ দেন, তাহলে কত আসে? 1,875 টাকা সরকারের কাছে পাওনা আছে কিনা বলেন? সরকারকে স্যার এটা দিতে হবে স্যার। না না, পাওনা না, এখন তো 5% হলে দিতে হইতো, এখন তো এটি তো বেশি না, এই জন্য উনি পাওনা আছে। স্যার এটিতে বেশি না তো, এটি তো 7,500। ভাই এটি 7,500, সেলস ব্যাট কত বলেন? ও হ্যাঁ, সরি ঠিক আছে, এটি দিতে হবে, সরি। 1,875 কি করতে হবে? ট্রেজারি দিতে হবে। ওনা ফেরত পাবে না, দিতে হবে না উল্টা। না, 1,875 টাকা উনি কি করবে? ট্রেজারি দিবে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? লেখার সমস্যা তো ছবির মধ্যে, এই মতো বুঝছেন? জি স্যার। এই যে জালাল ভাই, সে 1 লাখ টাকা কিনলো, 15,000 টাকা রেয়াত দিল, 1,25,000 টাকা, 10% ব্যাট কত? 12,500 না? সে যদি উৎসে কতনকারীকে সাপ্লাই দেয়, তাহলে উৎসে কতনকারী তাকে কি করবে জানেন? 1,25,000 টাকার চেক দিয়ে দিবে, আর 12,500 টাকার জন্য প্রত্যয়পত্র দিবে কিনা বলেন? 12,500 জন্য প্রত্যয়পত্র দিবে না? তাহলে এই যে 7,500 টাকা দুলাল ভাই কি ট্রেজারি জমা দেওয়া লাগবে না? সে কি আর অ্যাডজাস্ট করতে পারবে? না। তার ব্যালেন্সে টাকা জমতেই থাকবে, ঠিক না? তাহলে বলেন আলাল দুলাল জালালের পার্থক্য বুঝছেন কিনা আপনারা? জি স্যার। স্যার তে তো স্যার ওই আলালের কাজটাই ভালো স্যার। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে আপনারা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন, রেয়াত নেন, তাহলে আপনারা সেভে থাকবেন। তাহলে এটা তো গেল আলাল দুলাল জালাল। এখন আমরা যে রেয়াত দিব, এটা তো আমি বুঝাইবার চেষ্টা করলাম। রেয়াত দিব, এই রেয়াত সংক্রান্ত ধারা হচ্ছে কি? ধারা 46, খেয়াল করেন। কি কত ধারা? মানে আপনারা যে রেয়াত নেবেন, আমি যে কিছু জিনিস আলোচনা করলাম, এই ধারাটা কোথায় আছে? ধারা 46। আজকে যেহেতু 24 বাজে, আজকে আর এটা আলোচনা না করি, নেক্সট ক্লাসে ধরে, কি বলেন? আপনারা দেখেন, এটা নেক্সট ক্লাসে আলোচনা করি, কারণ এটার জন্য প্রায় 1 ঘন্টা লাগবে। এই
26 মিনিটে কি 36 মিনিট হবে না, এই ধারা 46টা কি নেক্সট ক্লাসে আলোচনা করি, সবাই কি বলেন? জি ঠিক আছে জি স্যার। তাহলে আপনারা দেখেন আলোচনা করবো, তারপর 6.3 তারপর থেকে উদাহরণগুলো শুরু হবে, ঠিক আছে? এটা হলো একটা। আর আমাদের ফিজিক্যাল একটা কোর্স শুরু হওয়ার কথা সামনে 16 তারিখে হওয়ার কথা ছিল আর কি। যেহেতু ফিজিক্যাল আগের বেসের একটা ক্লাস হয় নাই, তো ওটার জন্য একদিন পিছাইতে পারি। আপনাদেরও যদি কারো আগ্রহ থাকে ওই বেসে অংশগ্রহণ করতে পারেন, সরাসরি ক্লাস করবেন আর কি, রবি মঙ্গল বুধ 7:30 থেকে 9:30। আর যদি আপনাদের কোনো পার্টিসিপেন্ট থাকে পাঠাইতে পারেন, এই বেসটা সামনের সপ্তাহে শুরু হবে, ঠিক আছে? তাহলে আজকে কোশ্চেন আনসার নেই এখন, না? সবাই হাত তোলেন, যে যারা যারা কোশ্চেন করবেন হাত তোলেন। আচ্ছা, ফারজানা হোসেন বলেন, আপা বলেন। এক বোন হাত তুলছেন, উনি আপনার প্রশ্নটা বলেন। স্যার সরি, আমি হাত তুলছিলাম। স্যার এই লাস্ট ও ক্লাসের সরি, রিপোর্টটা গ্রুপে কি দেওয়া আপা হয়েছে? ভাই তো এটা কই, আমি তো চোখে কম দেখছি তো ভুল বলছি, সরি। আচ্ছা বলেন, সমস্যা নেই। আচ্ছা না, আমার প্রশ্ন ছিল স্যার, এই লাস্ট ক্লাসটা কি রিপোর্টটা গ্রুপে দেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ দেওয়া হয়েছে না, সবাই বাকিরা পান নাই? না স্যার, পাই নাই, লাস্ট ক্লাসটা পাই নাই স্যার। সত্যি পান নাই? গ্রুপে দেওয়া আছে স্যার, 3য় নম্বর 4র্থ নম্বর ক্লাসে দেওয়া আছে। ওই যে দেওয়া আছে তো, তাহলে মনে আপনি খেয়াল করেন নাই। আচ্ছা আর স্যার আজকের ক্লাসের রিপোর্টটা কি একইভাবে গ্রুপে দেওয়া হবে? জি, আজকের ক্লাসের রিপোর্টটা কি একইভাবে গ্রুপে দেওয়া হবে? দেখি আপনাদের কন্ডিশন অনুযায়ী যদি দেওয়ার কথা হয় তাই দিব, ঠিক আছে? আজকে তো দেওয়া যাবে, দিলে ঠিক আছে, শনিবার দিন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোশ্চেন থাকলে বলেন। স্যার জি, বইয়ের মধ্যে স্যার যে ধারার মধ্যে দফা উপদফা, স্যার আমরা ধারা বুঝি বিধি এগুলো বুঝাইছিলেন, বাট দফা উপদফা এই বিষয়টা কি স্যার একটু ক্লিয়ার করলে ভালো হতো। ওই যে উপধারা কি উপদফা বলে, বুঝেন নাই? আপনার ধারা থাকে না, বিধি উপবিধি থাকে না, জি জি, ওইটাই আর কি, ঠিক আছে? আর ওটার সময় বাম পাশে 2 লেখা থাকে, উপরের কোণার মধ্যে 1 লেখা থাকে, 3 লেখা থাকে, এটার কারণটা কি স্যার? দেখেন এই যে এই লেখা থাকে, এটা কথা বলতেছেন না, দেখেন এই যে উপরে একটা 1 আছে, তাহলে এই যে 1 দ্বারা এখানে এই আইনের একটা সংশোধন হয়েছে, দেখছেন? এই আইনের দেখছেন কি বলছে? অর্থ আইন 2023-এর 17 ক দ্বারা প্রতিস্থাপিত, এই আইন দ্বারা একটা কারেকশন হয়েছে, ঠিক আছে? বুঝেন নাই? এই যে দেখেন 2 কি বলছে? অর্থাৎ 2025-এর 5-এর সরেও 4 মেয়াদ, 4 মাসের জায়গায় কি 6 মাস না, কি বলেন? আগে 4 মাস 4 কর মেয়াদের জায়গা কত? এই যে 2 দ্বারা এই জায়গাটা প্রতিস্থাপিত হচ্ছে, দেখছেন? এই যে কয় মেয়াদ? 6 মেয়াদ। তাহলে এইভাবে সরকার কি করে? বিভিন্ন রকম সংশোধনী আনে। স্যার আমি বলছিলাম ওই যে উপধারার মতো দফা, যেটা দফার উপদফা একই বুঝায় নাকি স্যার? জি জি, দফা স্যার। আমি কি বলছি, ধারা উপধারা বলি না, তেমনি আপনি চিন্তা করেন দফা উপদফা, এবার চিন্তা করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়া ভাই, ওসমান ভাই বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যেমন আমরা আপনার উপকরণ যেগুলো চিনছি স্যার আমরা, ঠিক আছে, কিন্তু যেমন যে মেশিনটা আমি পিস করি, যেমন আমি কার্টুন বানাই দিছি স্যার, ওই মেশিনটা যদি পিস করি কি না এর শুরু থেকে শেষ পর্যন্ত এটা চলবে, এটার ভিতর দিয়েও তো আমার মালগুলো এসে ডিস্ট্রিবিউট হচ্ছে স্যার, ওই মেশিনটাও কি আমার হ্যাঁ, উপকরণের মধ্যে উপকরণ, কারণ পড়বে? আপনি মেশিন উৎপাদনের কাজে ব্যবহার করবেন, এটা এক সময় নিঃশেষ হয়ে যাবে না? তাহলে মেশিন কেনার সময় যদি ব্যাট দিয়ে আসেন, এটা তো কারণ বসে না, ওই যে উপকরণ মেশিন, তারপরে কি বলছে যে কি রিএজেন্ট বলছে না, এগুলি টেস্টিং সব, এগুলোতে রেয়াত পাবেন আপনি। আচ্ছা, ইয়া আবুল ভাই বলেন। আমার প্রশ্নটা হলো, একটা স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে 15% ভ্যাট দিয়ে উপকরণ নিয়ে আসলো, তারপর তার কাজ হলো ঠিকাদারি। তো সেই ক্ষেত্রে সে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালটা ফেব্রিকেশন করে একটা স্টিল শেড ডেভেলপ করে দিল। জি,
তো এখন সেই কোম্পানি কি সেলস এর ক্ষেত্রে 15% ভ্যাট ইস্যু করবে? আমি বলি এখন আপনার ওই কোম্পানির সেলস ভ্যাট কত পার্সেন্ট? সেলস ভ্যাট এখন এটা হলো কনস্ট্রাকশন সেক্টর। না আমি বলি শুনেন, হ্যাঁ, কারণ কয়দিন আগে ইঞ্জিনিয়ারিং ফার্মের ব্যাট ছিল 7.5%, ঠিক না? এখন যদি আগেরটা আলোকে বলি, মনে করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে ব্যাট হচ্ছে 7.5% আগের আলোকে। এখন ওই কোম্পানির জন্য চয়েস দুইটা, সে বলতে পারে আমি স্ট্যান্ডার্ড রেটে 15% হারে চালান দিব আর কেনার ব্যাটটা রেয়াত নিব, অথবা আমি কেনার ব্যাট ফেরত দেবো না, 7.5% হারে ইঞ্জিনিয়ারিং ফার্মের ব্যাট দিব। তার জন্য চয়েস দুইটা, তাহলে আর রেয়াত পাবে না সে দুইটা। কারণ আইনে কি বলছে, আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করছিলাম না, সরকার জনস্বার্থে তৃতীয় তফসিল দ্বারা কিছু কিছু পণ্য সেবাকে 5%, 7.5%, 10% দিতে পারবে। সে চায় ধারাপণ্য পড়বেন, ধারাপণ্যের উপধারা 3, সে চাইলে এই 15% প্র্যাকটিস করতে পারবে, অথবা তৃতীয় তফসিলের ওইটা প্র্যাকটিস করতে পারবে। তাহলে আপনার জন্য চয়েস দুইটা, রেয়াত নিলে 15% হারে ব্যাট দিবেন, কেনা ব্যাট রেয়াত দিবেন, অথবা রেয়াত ছেড়ে দিবেন, শুধু আপনি ওই 7.5% দিবেন। আচ্ছা, স্টিল বিল্ডিং কোম্পানিটা 15% এই হারে যদি সেলস ব্যাট দেয় তাহলে ওই স্টিল কেনার সময় যে ব্যাটটা দিচ্ছে এটা সে অ্যাডজাস্ট করতে পারবে। এই ক্ষেত্রে 15% সেলস ব্যাট ইস্যু করার পরে যাকে কনস্ট্রাকশনটা করে দিল, যে পেমেন্ট করবে জি পার্টি, সেই ক্ষেত্রে কি উনি কোনো ভ্যাট কেটে রাখবেন? না, কারণ দোকানদারের সময় বলা আছে, আর দোকানদার পরে না, বলা আছে 15%। আপনি মনে করেন কথা একটা লিফট আমদানি করছেন, কথা তাহলে লিফট আমদানি করলে তো আপনি দোকানদার, আর আপনি যদি সিদ্ধান্ত নেন আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করব, তাহলে 15% হারে আদর্শ হারে 6.3 ইস্যু করলে আপনি যদি শখ জমা দেন আর অন্যান্য নিয়মকানুন মানে অনলাইন রিটার্ন দেন, তাহলে উনি ফুল টাকা আপনাকে দিয়ে দিবে। বিডিএস কাটার তারা বলতে চাচ্ছে, তারা বলে যে ওই 41টা বিডিএস এর যে 41টা 39টা বিষয় আছে সেই লিস্ট ধরে বলতেছে ভ্যাট। আচ্ছা আমি বলি, প্রথম হলো আপনি বোঝেন, আপনি ইঞ্জিনিয়ারিং ফার্ম হিসেবে তাকে সাপ্লাই দিবেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফার্ম হিসেবে। আচ্ছা, 44টার মধ্যে কি ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে? ঠিকাদার? না ঠিকাদার দাঁড়ান না, যদি করযোগ্য পণ্য বা সার্ভিসিং যদি ঠিকাদার হিসেবে করেন তাহলে একটা যুক্তি আছে ওনাদের, কিন্তু আপনি চাইলে স্ট্যান্ডার্ড করতে পারেন। দাঁড়ান দেখি, নির্মাণ সংস্থা, আপনি কি নির্মাণ সংস্থা হিসেবে দিতেছেন? নির্মাণ সংস্থা। নির্মাণ সংস্থা ব্যাট 10%। হ্যাঁ, এখানে উনি বিডিএস কাটবে, আপনার এটা টাকা ড্রব্যাক নিতে হবে, ঠিক আছে? আপনি রেয়াত পাবেন। আপনি চিন্তা করবেন এইভাবে, আমি 15% হারে দিয়ে দিবেন, রেয়াত নেবেন, উনি আপনাকে 10% কেটে দিবে, বাকি 5% কি আপনার ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট হবে। এইভাবে চিন্তা করতে পারেন, বুঝেন নাই? মনে করেন বিদেশ থেকে আপনি একটা মালামাল কিনলেন 1 কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা ব্যাট কত আসছে বলেন? 15 লাখ কিটা? 15। এই 15 লাখ টাকা আপনি রেয়াত নিয়ে নিলেন, নিয়ে শক টক জমা দিয়ে ওনাকে 15% হারে ব্যাট চালান কাটলেন। আর উনি তো বললো ভাই নির্মাণ সংস্থার ব্যাট হচ্ছে কত পার্সেন্ট, যে 10%। আপনি ওনাকে বলবেন যে আপনি 10% কাটেন, আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি, তাহলে উনি 10% কাটে আপনার কাগজ দিয়ে দিল কিনা বলেন? দিল। তাহলে আপনার সেলস ব্যাট ছিল 15%, উনি কাটলো 10%, আরো 5% দেওয়া লাগে কিনা? জি, দেওয়া লাগে। 5% আপনি আবার ব্যালেন্স থেকে দিয়ে দেন। আচ্ছা, দিয়া কি করেন, আর বাদ বাকি টাকা ব্যালেন্সে থাকলো, ভবিষ্যতে কি করেন? ড্রব্যাক দিয়ে নিলেন। শুনেন, অনেক ব্যবসায়ী আছে না যারা লিফট আমদানি করে, বিভিন্ন রকম মেশিনারি আনে, কিন্তু উৎসকতনকারীকে সাপ্লাই দেয়, তাদের এটি টাকা সমন্বয় হয় বলেন? বলছি এটি টাকা মনে করেন অনেকেরই টাকা সমন্বয় হয় না, এগুলি ড্রব্যাক করবেন। এই সংক্রান্ত ধারাবিধি আছে, ড্রব্যাক করার একটা বিধান আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে 10% উনি আমার কাটলো সেটা আমার কি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যোগ হবে? আমি বলি, প্রথম হলো আপনি সেল দেখাইছেন কিনা 15% বলেন? 15% সেল দেখাইছেন, কিন্তু উনি আপনাকে কাটছে 10%, তাহলে 5% কম কাটছে কিনা? 5%, হ্যাঁ 5% কম কাটছে। আপনি আবার রেয়াতের টাকাটা ঢুকাইছেন না ওইখানে? রেয়াত 15% রেয়াত দিচ্ছেন না আপনি, তারপর আবার ইনপুট করে তাহলে 80 টাকা ঢুকাইছেন না? জি। তাহলে আপনি দেখেন সেলস ব্যাটের সাথে আপনার রেয়াত প্লাস হইছে, 80 টাকা প্লাস হইছে, উনি যে টাকা কাটা দিছে ওটাও প্লাস হইছে না? 3টা প্লাস হইছে। হ্যাঁ, এই যোগ বিয়োগ করার পরে তাহলে ওইখান থেকে দেখেন তো আপনার সেলস ব্যাট উনি 10%, আর আপনার ওই যে ব্যাটার 80 থেকে 5% আরো অ্যাডজাস্ট হইছে না, বাকি টাকাটা থেকে গেছে না?
থেকে গেছে। এটা আপনার লোকাল পার্সে সবাইকে তো আর উৎস করতে আপনি লোকাল সেলও করতে পারেন কিনা বলেন, অন্য পণ্য বেচতে পারেন কিনা, এই টাকাটা বিডিএস এর টাকা যে কোনো টাকার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করলেন, না করতে পারলে ড্রব্যাক দিবেন, এবার চিন্তা করেন। ড্রব্যাক মানে এটার সুবিধাটা হলো ড্রব্যাক নিতে হবে। জি জি, যদি একেবারে অ্যাডজাস্ট করতে তখন ড্রব্যাক। বেনিফিশিয়ারি হইতে গেলে ড্রব্যাক নিতে হবে। জি জি, নিয়ম কানুন মাইনে চলবেন, 6 মাস পরে ড্রব্যাকের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আবার অনেক সময় বিডিএস অনেক সময় কাটতে গেলে অন্যরা বলে যে আমার তো এই পরিমাণ লাভই হচ্ছে না, আপনারা কাটতে নেবেন, আমি তো 5% লাভ করতেছি। আচ্ছা যাক, আপনি আমার আমি কাছে- বলি শুনেন, আমরা তো বিদ্যা শিখতেছি, আপনি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবেন, খেয়াল করেন। মনে করেন আপনার বাসার নেটের লাইন কয় টাকা বিল দেন বলেন? আপনার বাসায় ইন্টারনেটের যে লাইনটা আপনি কয় টাকা বিল দেন? অল্প টাকা। আরে একটা টাকার এবার বলেন না। 500 টাকা। 500 টাকা। এখন এই ভদ্রলোক আপনি 500 টাকা নিলেই তো আপনি খুশি, বেশি নিলে তো রাগ করবেন, কি বলেন? আপনার থেকে 500 টাকা নিলে তার আপত্তি নাই। এখন যদি না, স্যার। উনি চিন্তা করে 500 টাকার মধ্যে 5% ব্যাট আছে, করতে পারে কিনা? আবার উনি যদি চিন্তা করে 500 টাকার মধ্যে 15% ব্যাট আছে, করতে পারে? জি স্যার। আর উনি যদি এটাকে 500 টাকা ভাগ 115 × 15 দিয়ে ভাগ দিয়ে ব্যাট বের করে যদি রেয়ারটা নিয়ে নেয়, ওনার কেনা ব্যাটটা রেয়ার নিয়ে নেয়, তাহলে ওনার সেফ হবে কিনা বলেন? জি স্যার। তাহলে এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? এই ভাই যে ভাই বললো, উনি ওই কোম্পানিকে বললো, ভাই আমি আপনাকে ওয়ার্ক অর্ডার অনুযায়ী বিল দিব, কিন্তু আমি ইনক্লুসিভ 15% ধরে দেবো, আপনি 10% কাটেন, তাহলে উনি রেয়ার দিতে পারে না? এটা আমার স্ট্যান্ডার্ড রেট, আপনি বিডিএস কার্ডে আপনার বাধা দিই না আমি, ঠিক আছে? আচ্ছা ইয়া ভাই বলেন, নাজমুল ভাই বলেন, আপনার প্রশ্ন কি? স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা মূল্য ঘোষণা যেটা মানে উপকরণ মানে 4.3 যখন ঘোষণা দিই, ঠিক আছে, এটা দেওয়ার সাথে সাথে তো আমি পণ্যটা সেল করে দিতে পারবো। এখন আইনে তো বলা আছে পণ্য বেচা 15 দিন আগে দিতে হয়, বুঝছেন? আর উৎপাদনকারী তো মনে করেন পণ্য বেচে, শক টক জমা দেয়, বিএসটি লাইসেন্স দেয়। এখন আমরা তো ট্রেডিং ব্যবসায়ীরা অনেক সময় তো পড়ে থেকে বেচা দেয়, এই জন্য আমরা একটা জিনিস মানি, শক দেওয়ার পর বেচা ফেলাই। মানে শক যদি দিয়েছি সকালবেলা, শক দিয়েছি বিকালবেলা বেচি, বা শক দিয়েছি 1 তারিখে, বিক্রি করছি 2 তারিখে, এই অন্তত বেচার আগে শক দিই, এই এটা মানে আমরা। কিন্তু স্যার দেখলো আমি 20% বা 30% এডিশন দিয়ে আমি শকটা দিলাম, কিন্তু আমি সেল করে দিলাম, পরে ওরা এগ্রি করলো না, এটা 20% আপনি বলছি এডিশন হবে না। শক মনে করেন কয় তারিখে দিচ্ছেন? যেদিন দিচ্ছেন তারপরের দিন সেল করছেন? জি স্যার, তারপরে দিন। আচ্ছা হ্যাঁ, তার ওরা মানে নাই, তখন কি করছে বলেন, এবার বলেন বাকিটুকু। তখন মানে নাই, তখন আমি কি করব? আচ্ছা মানে নাই কেন এটা বলেন, আপনার কাছে বেচেন প্রমাণ আছে না? তারা বলছে আরো 10% অ্যাড করতে হবে। না সে বলবেন যে আমি তো কাস্টমার কাছে বেচছি, আমি তো চেক দেখাবো, দেখান চেক। এইখানে তো ফাঁক ফোকর আমারও আছে। আচ্ছা দেখ, তাহলে আপনি কি করবেন, 9.1 যখন দিবেন ওইটা আলাদা একটা সাফর বের করে দিয়ে দেন, কারণ ব্যাট চালান আপনি তো রিয়েলি আছেন তখন। ওই যে অথবা যদি এরকম হয় যে জানুয়ারি মাসে সেল করে দিচ্ছেন, উনি ফেব্রুয়ারিতে এসে ক্লেম করতেছে যে জানুয়ারি মাসের সাথে আরও 10% দিতে হবে, আপনি নোট 27 দিয়ে দেন। এটা কি কোনো সিস্টেমে জানার আছে, ওয়ে আছে যে অনলাইনে ওরা কি আপডেট করে দেয় যেগুলো আমি দিয়ে আসলাম? আমি তো বলছি এটাই, কোনো ওয়ে নাই। আমি বলছি কি, যদি মনে করেন আপনি কথার কথা একটা বিল অফ ইন্ডি প্রোডাক্ট বেচে দিচ্ছেন, ওরা হয় না অনেক সময়, উনি অডিট করে বললো যে এই বিল অফ ইন্ডিতে আরও 10% দেওয়া লাগবে, তাহলে আপনার নোট 27-এ যাবেন, ওইখানে একটা বৃদ্ধিকারী সম্মানিতে বাকি টাকাটা দিয়ে দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা তারপর ইয়া ভাই বলেন, জাহাঙ্গীর ভাই বলেন। বলছি জাহাঙ্গীর ভাই বলেন, আপনার প্রশ্ন কি? আচ্ছা তাহলে আর কোশ্চেন না থাকলে বাদ দিই। নজরুল ভাই কি কোশ্চেন আছে? সজীব ভাই আপনার কোশ্চেন আছে? একটা কোশ্চেন স্যার, একটা কোশ্চেন বলেন স্যার। মনে করেন আমরা পাঁচজন সাপ্লায়ারের কাছ থেকে আমরা বিডিএস কাটছি, কাটার পরে 5 জন সাপ্লায়ারই একসাথে আমরা চালান দিলাম, একটা চালান। এখন আমরা 6.6 যখন ইস্যু করতেছি, এখন কি আমরা প্রত্যেকেরই কি আলাদা আলাদা 6.6 ইস্যু করতে হবে? আলাদা আলাদা 6.6 ইস্যু করতে হবে। একসাথে দিলে কি প্রবলেম? আপনি কিভাবে দিবেন ভাই? আপনি 6.6 এর মধ্যে 6.6 ইস্যুকারী আর 6.6 গ্রহণকারী আলাদা আছে না? ওখানে তো লেখার সুযোগ নাই তো, আপনি একসাথে লেখার সুযোগ নাই তো।
না 6.6 এ তো স্যার ওই যে আলাদা আলাদা ওইখানে উপরে যে একটা ইয়ার নাম তো স্পেসিফিক কিউ লেখা আছে। আপনি মনে হয় 6.6 দেখেন নাই। কেন স্যার? না না আপনি দেখেন, দেখলে এই কথা বলার কথা না। আপনি 6.6 আপনি আমি ওপেন করতেছি, আপনি তো কথা বলতে ওপেন করতেছি, হ্যাঁ আমি তো সারাদিন এগুলি নিয়ে থাকি। আপনি 6.6 দেখেন নাই। বুঝেন নাই? আপনি 6.6 ওপেন কইরা তারপরে প্রশ্ন করেন। 6.6 এর মধ্যে আপনি দেখেন যে ব্যাট চালান যে আমরা ইস্যু করি, ক্রেতা বিক্রেতা থাকে কিনা বলেন? থাকে স্যার। তাহলে আপনি ওইভাবে ইয়া করেন কি? 6.3 এর মধ্যে থাকে স্যার। ভাই 6.6 এও থাকে, মানে আমার ম্যাকে এটা সাপোর্ট করে না মনে। তারা একটু দেখাচ্ছি, এই যে 6.6 দেখেন, 6.6 এর মধ্যে আপনি একসাথে একজনের একটা বেশি ইস্যু করতে পারবেন না। আপনি 6.6 ওপেন করে আমাকে ইয়া দিন, ফোন দেন, আমি বলে দেব। ঠিক আছে? এই যেমন ব্যাচেলার থাকে না যে একজনের নাম একজনের এরিয়া, এটা আপনি ইস্যু করতে পারবেন। আপনি যা করে আমাকে একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখে আপনার পরামর্শ দেবো না, মানে এখানে বলে যাচ্ছে না। তাহলে শেষ করে দিলাম আজকের মতো। হ্যাঁ, সবাই ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।